ওকে, আসসালামু আলাইকুম। তো আমাদের হাতে অল্প কিছু সময় আছে, মানে আগামী 1 মাসের মতো। অর্থাৎ আমি চাচ্ছি যে জুলাই মাসের মধ্যে আমাদের প্রস্তুতির একটা প্যাকেজ তৈরি করা। তো আমি আমার ক্লাসের সামনের দিকের ইয়াটা বলতেছি, নেক্সট আগামী পরবর্তী ক্লাসটা আগামী মঙ্গলবারে নেব। রবিবার এটা আমি নিশ্চিত না, হলেও জানাবো। মঙ্গলবারের ক্লাসে আমি থিমেটিক কোশ্চেন পড়াবো। থিমেটিক কোশ্চেনের পুরা আমার আইডিয়াটা, আমার পরীক্ষার হলে আমার অবজারভেশনটা কি ছিল। এটা ক্লাস না, এটা অবজারভেশন, মানে পর্যবেক্ষণমূলক ক্লাস, যা আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো ফার্স্ট। তারপরে পরবর্তী ক্লাসে, মঙ্গলবারের পরের ক্লাসে যদি স্যার যখন নিলে তো নিলই, পরে আমি ওই থিমেটিক কোশ্চেনের উপর একটা প্র্যাকটিস। তারপরে লেটার টু এডিটরে আমার আইডিয়াটা শেয়ার করব। তারপরে রচনার উপর আমার 2টা ক্লাস, পূর্ণাঙ্গ 2 থেকে 3টা ক্লাস নেব। নেয়ার পরে আবার আমরা ওই যে যেগুলো যেগুলো করছি এগুলোর মানে পুরোপুরি ভাবে প্র্যাকটিস করবো, বিশেষত 3 in 1। একটা প্যাসেজ ধরে এটার ট্রান্সলেশন, এটার অনুবাদ করবো, এটার সামারি লিখবো, এটার কমিটি কোশ্চেন করবো, এরকম। আবার পাশাপাশি আবার ওই রেগুলার ওই যে অনুবাদ গুলোও ধরে রাখার চেষ্টা করবো, এটা হলো সামনে। তাহলে আগামী 3-4টা ক্লাস তোমরা কোনো মতেই কাইন্ডলি মিস করো না। আজকে আমি 2টা প্যাসেজ অনুবাদ এবং সামারি একসাথে দেখাবো। ওকে, ডান, হ্যাঁ। তাহলে স্যার, আসসালামু আলাইকুম হুম, স্যার। হুম, হুম। স্যার, আমার ওই সামারিটা একটু লিখতে স্যার, কমেন্ট বক্সে একটু দেখবেন স্যার। কমেন্ট বক্সে দেখতেছি, ধরো দিয়ে রাখো কমেন্ট বক্সে, আমি এর মধ্যে দেখে ফেলবো। কমেন্ট বক্সে দিয়ে রাখছো? জি স্যার। ওকে, ঠিক আছে। হুম, আচ্ছা। হুম, আচ্ছা, এখানে মূল পয়েন্ট আছে টাইটেলটাও তোমরা যদি এর মধ্যে মানে একটু এখানে তবে মোটামুটি হয়েছে, নট আপ টু দা মার্ক। ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখো তুমি আমি কিভাবে করতেছি। রেডি? তো এই বাক্যের অনুবাদটা আগে আমি করি। অনুবাদ, রেডি সবাই? অনুবাদটা কি খাতায় লিখছিলে তোমরা? জি স্যার, জি লিখছি। স্যার। ওকে। তো after a lull of nearly 6 years, after a lull of nearly 6 years, there is talk about resumption. ওকে, ঠিক আছে। তাহলে আফটার এ লাল অফ নিয়ারলি 6 ইয়ার্স, তো চলো এখানে আফটার এ লাল, আফটার এ লাল অফ নিয়ারলি 6 ইয়ার্স, দেয়ার ইজ টক about resumption of private recruiting agencies supplying expatriate laborers to the Malaysian market. তো অর্থ দাঁড়াচ্ছে, সাবজেক্টের পূর্বের অংশটা যদি অনুবাদ করি, প্রায় 6 বছর বিরতির পর, তাই না? 6 বছর স্থগিত থাকার পর, 6 বছর বিরতির পর আমরা শেষে চলে যাই। মালয়েশিয়ার বাজারে প্রবাস সাপ্লাইং এক্সপেট্রিয়েট লেবারার্স মানে কি? প্রবাসী শ্রমিক সরবরাহকারী কারি, কারি কেন অর্থ বললাম? কেন সরবরাহ এখানে করতে। এজেন্সি সরবরাহ? জন্য স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মনে রাখবা, এই কোন নাউন, প্রাইভেট রিক্রুটিং এজেন্সি, বুঝছো? এই যে প্রাইভেট রিক্রুটিং এজেন্সি যে নাউন, এই নাউনের পরে এই যে এই যে সাপ্লাইং বলছে, এই সাপ্লাইং মানে হলো হু সাপ্লাই। সাপ্লাইং মানে কি বলো? হু সাপ্লাই। কথা বলছো কিনা? যারা সাপ্লাই করে, এখানে কি অর্থাৎ একটা সাপ্লাই মানে কমা না, দেওয়া না, কমা উচিত ছিল না? কমা। আচ্ছা, দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড, বুঝছো না? এখানে কমা দিছো নাকি? কমা দাও নয়তো। দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ডের মধ্যে কি কমা আছে? ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আফটার এ লাল অফ নিয়ারলি 6 ইয়ার্স, তাহলে প্রায় 6 বছর স্থগিত থাকার পর, উম, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এইভাবে: প্রায় 6 বছর স্থগিত থাকার পরে, কেউ যারা বিদ্যুৎ গতিতে লিখতে পারো তারা লিখে ফেললো। প্রায় 6 বছর স্থগিত থাকার পরে, এটা হলো এতক্ষণ তুমি যেটা লিখছো, তোমার তোমার টার্ন এখন টিচার, তোমারটার সাথে আমারটার কোনো কতটুকু মিল অমিল থাকে দেখো। প্রায় 6 বছর বিরতির পর, 6 বছর স্থগিত থাকার পর, 6 বছর সীমিত থাকার পর, ঠিক আছে, লাল বিরতি। আচ্ছা, এরপরে কি শেষে চলে মালয়েশিয়ার বাজারে, এরপরে প্রবাসী শ্রমিক সরবরাহকারী বেসরকারি রিক্রুটিং এজেন্সি গুলো, রিক্রুটিং এজেন্সি আমি রিক্রুটিং এজেন্সি রাখতে চাই, বেসরকারি রিক্রুটিং এজেন্সি গুলোর
রিজামশন। রিজামশন বলতে আমি বুঝতেছি কার্যক্রম, মানে রিজিউম আর কি, কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা চলছে। তাহলে দেখো, অথবা দাঁড়াচ্ছে কি, প্রায় 6 বছর স্থগিত থাকার পর, 6 বছর স্থগিত থাকার পর শেষে চলে গেলাম মালয়েশিয়ার বাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী বেসরকারি রিক্রুটিং এজেন্সি গুলোর অথবা প্রাইভেট রিক্রুটিং এজেন্সি গুলোর কার্যক্রম পুনরায় শুরু, রিজামশন শুরুর ব্যাপারে স্যার মালয়েশিয়ার আলোচনা। বাজারে না বলে মালয়েশিয়াই বললে কেমন হয়? সমস্যা কি? মালয়েশিয়ার বাজারে মালয়েশিয়া এক কথা, কোনো সমস্যা নেই। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর আহ কি বলো, কার্যক্রম, বুঝছো, পুনরায় পুনরায় শুরু হয়েছে, মানে সরি, পুনরায় শুরুর ব্যাপারে ড্যারি স্টক কথা রয়েছে, কথা চলছে। তাহলে প্রায় 6 বছর পরিবর্তনের কথা। বিরতির পর, প্রায় 6 বছর বিরতির পর মালয়েশিয়ার বাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা চলছে। ঠিক আছে, মানে দ্যাট মিনস 6 বছর ধরে মালয়েশিয়ার বাজারে বন্ধ ছিল, এখন আবার পুনরায় ইয়ে হইতেছে। কি কি চালু হইতেছে বলো, স্যার তাদের মাধ্যমে লোক পাঠানোর কথা চলতেছে, তাই না? স্যার আমরা কি এই জায়গায় স্যার মালয়েশিয়ার শ্রম বাজার লিখতে পারি? ফাইন, মালয়েশিয়ার শ্রম বাজারে আরো সুন্দর, এই যে শ্রম শব্দটা দিচ্ছে না, এটার কারণে আরো অলংকার বাড়ছে। লেবার স্যার মার্কেট এখানে কিন্তু নাই শুধু। কার্যক্রম আসলো কই কই থেকে? ও, কার্যক্রম সহায়ক শব্দ, রিজামশন মানে কার্যক্রম, রিজামশন মানে পুনরায় কার্যকর, পুনরায় কোনো কিছু শুরু করা, তো কার্যক্রম শব্দটা এখানে সহায়ক শব্দ। স্যার গুঞ্জন শোনা যাচ্ছে, বলা যাবে? দেয়ার গুঞ্জন বা কথা রয়েছে, গুঞ্জন তো মানে ইয়া, কিন্তু কথা আলোচনা চলছে, আলোচনা টেবিলে আছে এটা। পুনরায় তাহলে প্রবর্তনের কথা হচ্ছে দিয়েছিলাম। হ্যাঁ, প্রবর্তন, ওকে, শিওর। এই যে যে শব্দ বলছিল যে মালয়েশিয়ার শ্রমবাজারে সুন্দর শব্দ, এটাই আমি চাই, এটাই শব্দটা বের হয়ে আসাটা গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা শ্রমবাজার দিয়ে দিও। তাহলে প্রায় 6 বছর বিরতির পর, 6 বছর সীমিত স্থগিত থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী বেসরকারি রিক্রুটিং এজেন্সি গুলোর কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা চলছে। ওকে, পরের লাইনটাতে দেখো, while government to government recruitment procedures have been in place since 2012। খুব ভালো করে খেয়াল করো, এই পর্যন্ত একটা হোয়াইল বাদ দিয়ে পড়ো, এগুলো পড়লেই ঝামেলা হয়। তো হোয়াইল দিয়ে অনুবাদ করতে গেলে তুমি হোয়াইলটা বাদ দিয়ে পড়ো। তাহলে আমরা বললাম যে হোয়াইল বাদ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিক্রুটমেন্ট প্রসিডিউর হ্যাভ বিন ইন প্লেস সিন্স 2012। ওকে, ফাইন, এই পর্যন্ত। অনলি অ্যাবাউট 7,000 বাংলাদেশি ওয়ার্কার হ্যাভ গন থ্রু অফিসিয়াল চ্যানেলস, এই একটা বাক্য। অলদো নিয়ারলি, কত পার্সেন্ট বলো, নিয়ারলি কতজন? 1.5 million. 1.5 million people have registered to go and work there। ওকে, তো আমি বাক্যটাকে রাফলি অর্থ করি, লিখো না। এটাই কিন্তু আমি বারবার বলতেছিলাম, আমরা কি লিখতে লিখতে অনুবাদ করবো নাকি আগে মনে মনে চূড়ান্ত ভাবে বাক্যটা সাজাবো তারপরে লিখবো? কি বলছিলাম বলো? আগে স্যার চূড়ান্ত ভাবে সাজাবো তারপরে লিখবো স্যার। যদি এই কাজটা কেউ করে থাকো, যে এভাবে লিখছো, এভাবে তুমি লিখে পাচ্ছ, হোয়াইল গভর্নমেন্ট টু স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আমরা কিছু শুনতে পাচ্ছি না। ধরো, সরি, হ্যাঁ, আবার শুনতে পাচ্ছ কিনা? জি স্যার এখন শোনা যাচ্ছে। 2012 সাল থেকে G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনলি অ্যাবাউট 7,000 বাংলাদেশি, মাত্র 7,000 বাংলাদেশি শ্রমিক সরকারি ব্যবস্থাপনায় যেতে পেরেছেন। বৈধ স্যার বৈধ হ্যাঁ, পথে দিলে হবে না, বৈধ পথে গিয়েছে। বৈধ পথে 7,000 বাংলাদেশি শ্রমিক, মানে বৈধ পথে, বৈধভাবে বা সরকারি ব্যবস্থাপনায় আর কি, অফিসিয়াল চ্যানেল মানে সরকারি ব্যবস্থাপনায় সেখানে গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন। যদিও 15 লক্ষ লোক আহ, সেখানে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। ওকে, এই তিনটা বাক্যের আমি একটা মানে মানে একটা অনুমিত অনুবাদ করলাম। এখন লেখার আগে আমি আগে ভাইবা নেই যে কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলে ভালো হয়। আমি বাক্যটার অনুবাদ একসাথে বলতে চাই এভাবে, শোনো। 2012 সাল থেকে G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। একটা বাক্য, তুই আমার অনুবাদটা লিখো।
স্যার হয়েছিল দিতে হবে নাকি হয়েছে? কিচ্ছু না, তুমি হয়েছে আর হয়েছিল, টেনশন নিও না। জি মানে আমি বললাম তো, হ্যাঁ, স্যার কোনটাতে সুইট মানে ল্যাঙ্গুয়েজটা প্রিফার করো আগে। 2012 স্যার সাল থেকে আগে লিখো স্যার আমি লিখো লিখো আগে, আমি আমারটা শেষ করি আগে। 2012 সাল থেকে G2G পদ্ধতিতে, বর্গীয় জোড়স্টিকার G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। জি। 15 লক্ষ লোক নিবন্ধন করেছিল। 15 লক্ষ লোক নিবন্ধন করেছিল। 15 লক্ষ বাংলাদেশি শ্রমিক, 15 লক্ষ লোক বললে চলে, কিছু দরকার নেই। 15 লক্ষ লোক নিবন্ধন করেছিল, ঠিক আছে, দাঁড়ি। অথচ মাত্র 7,000 জন। স্যার এখানে এন্ড ওয়ার্ক আছে তো। লিখো না তুমি আগে, মাত্র 7,000 জন, মাত্র 7,000 বাংলাদেশি শ্রমিক বা 7,000 শ্রমিক, 7,000 বাংলাদেশি শ্রমিক, অথবা 7,000 জন দিলেও চলবে, সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছেন। কি লিখছো করেছো? এবার বলো কি লিখছো। 2012 সাল থেকে G2G পদ্ধতিতে লোক নিয়োগ শুরু হয়েছিল। 15 লক্ষ লোক নিবন্ধন করেছিল, অথচ মাত্র 7,000 জন শ্রমিক সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছেন। হ্যাঁ, তুমি 15 লক্ষ বাংলাদেশি শ্রমিক নিবন্ধন করেছিল, এটা দিতে পারো, এই বাংলাদেশি ওয়ার্কারটা এখানে দিতে পারো। 15 লক্ষ বাংলাদেশি শ্রমিক নিবন্ধন করেছিল, অথচ মাত্র 7,000 জন সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছেন। এবার তুমি যত যাই বলো, আমি যা বলছি বাক্যের মধ্যে তা বলা হয়েছে কিনা বলো। তুমি আর আমার ডেকোরেশন দেখাও না। আমি বলতে চাচ্ছি যে দুই স্যার, হাজার একজন তুমি আমার জাস্ট থিঙ্ক, আমাকে তুমি একজন সংবাদ পাঠক মনে করো। আমি এইভাবে পড়তেছি, দেখো, কি বাক্যটা কি ছিল? ওই যে প্রথম 2012 সাল থেকে প্রথম বাক্যটা, প্রথম লাইন, প্রায় ছয় প্রায় বছর 6 বছর স্থগিত থাকার পর আমি আমার জাস্ট জাস্ট ট্রাই টু লিসন। প্রায় 6 বছর বিরতি থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরায় শুরু নিয়ে আলোচনা চলছে। 2012 সাল থেকে সরকারি ব্যবস্থাপনায় বা G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। 15 লক্ষ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন করেছিল, অথচ মাত্র 7,000 জন সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছেন। মগজে কি সাথে সাথে ঢুকছে কিনা বলো, কোনো কোশ্চেন ছাড়া। জি স্যার। এটা অনুবাদ আমি বলতেছি, তুমি আমার ওই ওই এন্ড হোয়াইল এই সমস্ত মার্কেট দেখাইয়া আমার বিভ্রান্ত করার চেষ্টা করো না। আমি এই যতবারই এন্ড হোয়াইল কনজাংশন হাবিজাবি দেখাইবা, অনুবাদ উস্কু খুস্কু, অনুবাদ মানে ওই প্রস্তর কঠিন রাস্তায় হাঁটার মতো হবে। কথা কি বুঝতে পারছি? স্যার স্যার ওয়াইল এইখানে স্যার কি অনুবাদ? আমি হোয়াইল টোয়াইল জানি না, আমি জানি যে এখানে সরকারি ব্যবস্থাপনায় G2G পদ্ধতিতে ওটা সরকার হচ্ছে ওইটা সরকার যখন ধরে করতে গেছি তখন হয়নি, ওইটা যখন বাদ দিয়ে করেছি তখন দেখি ইজি হয়েছে। তখনই আমি এই জন্য 100 বার বলার চেষ্টা করতেছি এটা, যে অনুবাদ ভাবতে ভাবতে লিখবা না, অনুবাদ মুখে দাঁড় করাই বা বারবার চিন্তা করবা যে কুইট ওয়ান সুইটেবল, কোনটা বেশি মানে সফট সাউন্ডিং, কোনটা ডাইনামিক, এটা আমি লিখবো। একটু ভাইবা চিন্তা লিখলে দেখবা যে গতিটা ভালো থাকে, ঠিক আছে। স্যার আমি যখন বাংলা করতে যাচ্ছিলাম তখন রেজিস্ট্রি রেজিস্ট্রির বাংলাটা আসতেছিল না। আমি যদি এটা বাংলায় লিখে দিই তাহলে কি হবে? কোনটার বাংলা অর্থ আসতেছিল না? স্যার রেজিস্ট্রেশনের, ওর রেজিস্টার রেজিস্টার। তুমি যদি বলে এতজন রেজিস্টার করেছিল, কোনো সমস্যা নাই তো, রেজিস্টার শব্দটা বাংলায় প্রচলিত, তো এগুলো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, নো প্রবলেম। জি স্যার, জি স্যার। নিবন্ধন দেখো তোমরা স্যার যে কমেন্ট যেটা বক্সে লিখছো একটু তোমরা, দেখবেন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি, পরের লাইনটা একজন পড়ো, আমি কমেন্ট বক্স দেখতেছি। মনে রাখো আমি যা বলতেছি তুমি হয়তো আমার চেয়ে ভালো লিখছো, কোনো সমস্যা নেই। The ban on private recruiting activities has hardly helped matters, as it triggered a surge of illegal migration by boat, and some 1 lakh
সরি স্যার 10 লাখ। 10 লাখ, স্যার 1 লাখ। হ্যাঁ 10 লাখ, 1 1 লাখ লাখ। ঠিক আছে স্যার। 1 lakh people traveling under the guise of tourism in the hope of finding work there. ঠিক আছে, থ্যাংক ইউ হাবিবুর, তুমি অনুবাদ ভালো করছো, থ্যাংক ইউ, এটা অনুবাদ ঠিক আছে। দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং, লাইনটা আগে পড়াতে আগে আমি ভাগ করে ফেলি। দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ, দ্য ব্যান অন, আমি কিন্তু এটা অনেকবার, এটা আমি একটা মডেল ট্রান্সলেশন হিসেবে পড়াই সবসময়। দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ অ্যাক্টিভিটিস হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার, এই পর্যন্ত একটা অংশ। এস দিয়ে আরেকটা বাক্য, ইট ট্রিগার্ড এ সার্চ অফ ইলিগাল মাইগ্রেশন বাই বোট, এ পর্যন্ত একটা ধরো। এন্ড সাম 1 লাখ পিপল traveling under the guise of tourism in the hope of finding work there. Okay, তাহলে there are 3 parts in the sentence, তিনটা ভাগে আমরা হাত ধরে নিলাম। তাহলে তিনটা ভাগে যদি তুমি অনুবাদটা করো তাহলে অর্থটা আর ঠিকই দেখো। তাহলে প্রথমটা হলো যে দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং অ্যাক্টিভিটিস, তাহলে বেসরকারি নিয়োগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা। হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার, এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে বেসরকারি কার্যক্রমের উপর যে সরকার নিষেধাজ্ঞা করেছে, হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার, কদাচিৎ বিষয়গুলোকে কদাচিৎ সাহায্য করেছে, এটা হলো আক্ষরিক অর্থ। তো আমি এই তেলের সুন্দর হয় না, এই বাক্যের অর্থটা হচ্ছে বেসরকারি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বিষয়গুলোকে কদাচিৎ সাহায্য করেছে, এটা হলো অর্থ, কিন্তু একটা অখাদ্য অর্থ হয়েছে। তাহলে আমি বলতে চাই যে এই বাক্যে এটাতে বোঝানো হয়েছে যে বেসরকারি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোনো সুফল বয়ে আনেনি, এটা হলো আমার ভাবানুবাদ। অ্যাজ ইট রিগার্ড, এজ এর অর্থ বাদ দাও, বরং বলো বরং। ট্রিগার্ড মানে বন্দুকের গুলি ছড়া আর কি, মানে শুরু করা। এ সার্চ অফ ইলিগেল মাইগ্রেশন বাই বোট, বরং এটি নৌকা যুগে অবৈধ অভিবাসনের সার্চ ঢেউ তুলেছে, মানে নৌকা যুগে অবৈধ অভিবাসনকে উস্কে দিয়েছে, ত্বরান্বিত করেছে, উস্কে দিয়েছে, সুন্দর, উস্কে দিয়েছে। ফলে এন্ডের অর্থ দিলাম ফলে, প্রায় 1 লক্ষ লোক কাজের সন্ধানে, কাজ পাওয়ার আছে আর কি, কাজের সন্ধানে পর্যটকের ছদ্মবেশে মালয়েশিয়া ট্রাভেলিং অর্থ কি? ভ্রমণ। ভ্রমণ করেছে বললে এটা সুন্দর হয়, পাড়ি জমিয়েছে, এটাই হলো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। তুমি আগে আমার অনুবাদটা লিখো। বেসরকারি নিয়োগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোন সুফল বয়ে আনেনি, অথবা কোনো কাজেই আসেনি, যেটি তুমি বলো। বেসরকারি নিয়োগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোনো সুফল বয়ে আনেনি। দাঁড়ি, দাঁড়িয়ে দিয়ে লিখো, বরং এটি নৌকা যুগে, দ্বিতীয় বাক্যের অনুবাদ করতে শেষ থেকে, নৌকা যুগে অবৈধ অভিবাসনকে ত্বরান্বিত করেছে বা উস্কে দিয়েছে। স্যার, বরং নৌকায় অবৈধভাবে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে বা বেড়ে যায়, এটা দিলে কেমন হয়? বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। আমি যাই বলো আগে বলো, মানে আমি গতিটা তুমি লেখো, লেখার পরে তোমারটাও ঠিক আছে অনুবাদটা আমারটাও ঠিক আছে শিওর, কিন্তু তুমি দেখো কোনটা বেশি গতিশীল হয়। বরং এটি নৌকা যুগে অবৈধ অভিবাসনকে উস্কে দিয়েছে, উস্কে শব্দটা আমি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করলাম, ট্রিগার্ড মানে এখানে মানে, কারণ বেসরকারি পদ্ধতিতে যখন মানুষ যাইতে পারতেছে না। হ্যাঁ, দাঁড়াও, তুমি তোমরা যে যেটা লিখছো তুমি তোমার অনুবাদের সাথে আমার অনুবাদের মিলিয়ে পার্থক্যটা তৈরি করো। তাহলে বেসরকারি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, বেসরকারি নিয়োগ প্রক্রিয়ার উপর নিষেধাজ্ঞা, বা বেসরকারি রিক্রুটিং কার্যক্রমে, রিক্রুটিং শব্দটা দিয়ে দাও সমস্যা নেই, রিক্রুটিং কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোনো সুফল বয়ে আনেনি, অথবা কোনো কাজেই আসেনি, বরং এটি নৌকা যুগে অবৈধ অভিবাসনকে উস্কে দিয়েছে, উস্কে শব্দটা আমি ব্যবহার করলাম এখানে, দাঁড়ি। ফলে প্রায় 1 লক্ষ লোক কাজের সন্ধানে পর্যটকের ছদ্মবেশে, যে কাজের সন্ধানে শাস্তি দিয়েছে কিন্তু, পর্যটকের ছদ্মবেশে মালয়েশিয়ায়, এখানে আমি মালয়েশিয়া শব্দটা আবার দিতে চাই, মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। তুমি যা লিখছো মানে এটা তুমি বিচারো, যদি তোমারটা ভালো হয় তোমারটা বেটার দাও, আমারটা গুড দাও। আর যদি তোমারটা চেয়ে আমারটা ভালো হয় তাহলে ইয়ে হয়, আমি জানি হয়তো তোমারটা আরো ভালো হইতে পারে। তুমি মনে রাখবা সবসময় নিজেই তোমার আমরা নিজে নিজের বিচারক এখানে, আর আমার হাতে তুলে দিও না। একটা কথা আছে, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ বিচার করবেন না, জানো কিনা? বিচার করার আগে কি হবে বলো? এনিওয়ান কে বলতে পারবে কিনা?
স্যার আবার বলুন। মানে হাসরের ময়দানে কিন্তু আল্লাহ বিচার করবেন না, বিচারের আগে একটা তার কাজ করবেন বলো। 50,000 বছর প্রায় দাঁড়ায় থাকতে হবে হাসরের স্যার মধ্যে, আমল অপেক্ষা দেয়া করতে হবে। হবে হাতে, স্যার আমল পরে দেয়া হবে দাঁড়াই হাতে। থেকে পরে দাঁড়াই থেকে পরে আগে হলো যে ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে আমল নামা। তারপর বলা হবে ইকরা, রিড, তোমার আমল নামা পড়ো। মানে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি কোন দিকে যাইবা, ডানে যাবা না বায়ে যাবা, মানে স্বর্গে নাকি হেলে যাবা, সিদ্ধান্ত নিয়ে হাঁটতে শুরু করো। বুঝছো কিনা? মানুষ এটা দিয়ে একটু মানে মানুষের বিবেকের কাজটা কিন্তু খুব ইয়াতে, তুমি পড়ার পরে দেখবা যে কোনটা বেটার হচ্ছে। এই জন্য আমি প্রথম আলোতে কালকে বসবো, আমি অনুবাদ করাবো, প্রথম আলো অনুবাদ করছে, তাহলে চলো আমরা দুইটা মিলে দেখি কোনটা ভালো লাগতেছে, তাহলে বেটার। এই যে এই জন্য বললাম আর কি, তুমি অনুবাদ করার পরে দেখো যে আরেকটা বেটার অনুবাদ দেখো, তাহলে আমি কোন জায়গায় আমার মানে খুঁতটা রয়ে গেল, আমি কোন সীমাবদ্ধতাটা অতিক্রম করতে পারি নাই। দেখবা যে অনুবাদের ক্ষেত্রে আমরা সীমাবদ্ধতা অতিক্রম করতে পারতেছি না, কনজাংশনের সীমাবদ্ধতা, হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার, এটা ওই যে কদাচিৎ সাহায্য করেছে, এই এই যে সীমাবদ্ধতা চিন্তা, এটা অতিক্রম করতে পারিনি, সময় লাগবে। প্র্যাকটিসে প্র্যাকটিসে দেখবা মনটা বড় হবে, মন যত বড় হবে অনুবাদ তত উৎফুল্ল প্রাঞ্জল হবে। ঠিক আছে? তাহলে আমি এই বাক্যটার অর্থ করছি, তুমি তুমি যে যেটা লিখছো তুমি তোমার বিচারক, আমি তুমি কি লিখছো আমি আম, যেমন অনেকে একজন কমেন্ট বক্সে লিখছো, আমি তোমারটা পড়ে শোনাই ধরো। কমেন্ট বক্সে লিখছো, কমেন্ট বক্স কই, কিন্তু কমেন্ট বক্সে বুঝে পাইতেছি না, কমেন্ট ও পাইছি, হ্যাঁ। কি লিখছো, একজন বেসরকারি ভাবে লোক নিয়োগের উপর নিষেধাজ্ঞা অবৈধ অভিবাসন কমানোর পরিবর্তে বাড়িয়ে দিয়েছে, ভালো অনুবাদ করছো। বোট ও অন্যান্য মাধ্যমে প্রায় বোটের জায়গায় নৌকা চুরি, সুন্দর, 1 লক্ষ মানুষ কাজে, সুন্দর অনুবাদ করছো, রহমত, ভালো। প্রাইভেট রিক্রুটিং এজেন্সির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নৌকায় অবৈধভাবে অভিবাসনের মতো বিষয়টির দিকে ঠেলে দিয়েছে, অনুবাদ করছো কিন্তু আরো একটু সফট করা যেত। ফলে প্রায় 1 লক্ষ মানুষ কাজ পাওয়ার আশায় টুরিস্টের ছদ্মবেশে সুন্দর অনুবাদ দিচ্ছে। এ ব্যাপারে পরে আনিসুর রহমান যেটা করছে, এ ব্যাপারে বেসরকারি নিয়োগ প্রক্রিয়ার নিষেধাজ্ঞা শ্রমিকদের পর্যাপ্ত সাহায্য করতে পারেনি, না, আই এম নট। ফলে কিছু শ্রমিক অনুপ্রবেশের আশায় আহ অনুপ্রবেশের আশায় কেন হইলো, অনুপ্রবেশের আশায় না, কাজ পাওয়ার আশায় নৌকার মাধ্যমে, এবং প্রায় 1 লক্ষ লোক কাজের আশায়। নো, কিছু মানুষের অনুবাদ করলে পাইলা কই, ফলে কিছু শ্রমিক অনুপ্রবেশের আশায় নৌকার মাধ্যমে, হয় নাই, ফ্লুয়েন্ট হয় নাই। ওকে, বাকি দুজনেরটা ঠিক ছিল। ওকে, ওকে, ডান। তারপরে হইলো দ্য ব্যান অন প্রাইভেট, গেল পরে, ইলিগেল মাইগ্রেশন হ্যাজ টার্নড ইনটু এ মেজর হেডেক, পাইছো? Illegal migration has turned into a major headache. Illegal migration has turned into a major headache for countries in the region, including Malaysia. তাহলে আমরা এটা ওই যে আহ, ওই যে প্রথম বাক্যটা আর কি, রুসোভা দিয়ে যে বাক্যটা ছিল, এটা দিয়ে অনুবাদ করলে হয়, রুসোভা গোস টু স্কুল। তাহলে ইলিগেল মাইগ্রেশন, অবৈধ অভিবাসন, মালয়েশিয়া সহ এই অঞ্চলের দেশগুলোর প্রধান মাথা ব্যথা বা প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ, শেষ থেকে উদ্বেগ থেকে গেছে। অবৈধ অভিবাসন মালয়েশিয়া সহ এই অঞ্চলের দেশগুলোর প্রধান দুশ্চিন্তা বা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডান, হ্যাঁ। আচ্ছা, এই লাইনটা একটু পড়ো একজন। Unless, however, we find a workable solution on who bears the cost of migration, the old system of unscrupulous recruiting agencies exploiting our workers will stage a comeback. কেউ এই বাক্যের অর্থ লিখতে পারছো কিনা সেটা শুনি। না স্যার। সর্বনাশ, তাই না? স্যার অনেক আমি লিখে একটা ফেলছো। লিখছি স্যার, বলবো স্যার? বলো, বলো, হ্যাঁ। স্যার, যারা অভিবাসনের খরচ নির্বাহ করেছে, যদি আমরা তাদের জন্য কোনো সমাধান খুঁজে না পাই, আমাদের শ্রমিকদের উস্কে দেওয়া অবিচক্ষণ রিক্রুটিং এজেন্সিগুলোর পুরনো পদ্ধতি ফিরে আসবে। তো কি বুঝাইছো এটা দিয়ে বলো। স্যার আর বলবো? স্যার বলবো স্যার, একটা লিখছিলাম। তোমার অনুবাদ ঠিক আছে, কিন্তু অনুবাদ হয়েছে, কিন্তু আরেকটু ফ্লুয়েন্ট হইতে পারতো, নো প্রবলেম, বলো। আর দুইজনের উপর আর সংস্থান হয়েছে। স্যার আমি বলি একটা যারা হচ্ছে, যারা অবৈধ উপায়ে অভিবাসী হিসেবে যাচ্ছেন তাদের জন্য কোনো যথাযোগ্য সমাধান খুঁজে বের করতে না পারলে কি মানে ভয়ঙ্কর রিক্রুটিং এজেন্ট গুলো পুনরায় আমাদের শ্রমিকদের শোষণ করা শুরু করবে। কিন্তু অবৈধ ইংরেজি কোথায় পেয়েছে এখানে? স্যার একটা লিখছি, বলবো স্যার? বলো, হ্যাঁ।
আগের মতোই লোক নিয়োগকারী সংস্থাগুলো শ্রমিকদের শোষণ করবে যদি না অভিবাসন ব্যয়ের ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়। অভিবাসন ব্যয় পাইছে তো এখানে। স্যার আমি বলি স্যার। অভিবাসন ব্যয়ের ব্যাপারে পাইলা কই এখানে? হু বেয়ার্স দ্য কস্ট অফ মাইগ্রেশন, যে মাইগ্রেশনের ব্যয় বহন করে। ওকে, স্যার আল্লাহ তার যাব। হুম। যদি না আমরা অভিবাসনের জন্য কার্যকরী কোনো সমাধান খুঁজে পাই তাহলে আমাদের শ্রমিকদের বিনষ্টকারী নীতিহীন নিয়োগ প্রতিষ্ঠানগুলোর পুরনো পদ্ধতি আবার ফিরে আসতে পারে। তোমার এটার উপরে আমি আলোচনা শুরু করবো, আলাদা লাইনটা বলো। যদি না আমরা অভিবাসনের জন্য কার্যকরী কোনো সমাধান খুঁজে পাই তাহলে আমাদের শ্রমিকদের বিনষ্টকারী নীতিহীন নিয়োগ প্রতিষ্ঠানগুলোর পুরনো পদ্ধতি আবার ফিরে আসতে পারে। ওকে ফাইন, যদি না দিয়ে শুরু করছো, থামো। ওকে ডান। তাহলে মনে রাখবা একটা কথা, আমি একটু আবার বোর্ডে অর্থ যে মনে রাখবা, আনলেস শব্দের অর্থ কি? এটা হলো মূল প্রসঙ্গ। আনলেস, আনলেস অর্থ কি? যদি আনলেস শব্দের না, যদি না এই লাইনটার অর্থ ঠিক করে বলো। আনলেস শব্দের অর্থ হলো যদি ডট ডট না ডট ডট তবে, এই হলো আনলেস শব্দের অর্থ। বুঝছো? যদি না, না আনলেস শব্দের অর্থ হলো যদি বইলা একটা কথা বলবা, তারপরে হলো না, তারপরে হলো তবে। ওকে, যদি না, যদি ডট ডট না ডট ডট তবে। এখন আমি কথা বলি, দেখো তো আনলেস শব্দের অর্থ যদি আমি বলি, যদি, আমি টাইপ করি দাদা, কই আনলেস, যদি, আমার না রয়ে গেল, যদি, আমরা যদি, খুব ভালো করে খেয়াল কর, যদি, ও হাওয়েভার আগে নিয়ে আসতাম, তাই না? যাই হোক, আমাদের আপত্তি নাই। হাওয়েভার অর্থ সবার শুরুতে আসবে, আপত্তি আছে কারো কোনো? জি না ওকে, আমরা আগে বলছি, এগুলো আগে চলে আসবে। যাই হোক, যদি আমরা, সাবজেক্ট অর্থ হলো আমরা, যাই হোক যদি আমরা। ফাইন্ডের অর্থ লিখবো না শেষে যাবো? শেষে যাবো, তাই না? ফাইন্ডের অর্থ লিখবো না। যাই হোক যদি আমরা, হু বিয়ার্স দ্য কস্ট অফ মাইগ্রেশন, যে মাইগ্রেশনের কস্ট বহন করে, যে অভিবাসনের ব্যয় বহন করে, তাকে আমরা একসাথে বলতে পারি কিনা অভিবাসনের ব্যয় বহনকারী? যাই হোক যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে, বহনকারী ব্যক্তিদের ব্যাপারে, এ ওয়ার্কেবল সলিউশন, একটি কার্যকর সমাধান। ফাইন্ড শব্দের অর্থ কি? খুঁজে পাই নাকি খুঁজে না পাই? খুঁজে পাই খুঁজে না না খুঁজে না পাই? খুঁজে না পাই, খুঁজে না পাই। খুঁজে না পাই, হ্যাঁ। তারপরে তাহলে, যদি যাই হোক যদি, গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করো। যাই হোক যদি আমরা, শেষে চলে গেলাম, যারা অভিবাসনের ব্যয় বহন অভিবাসন করছে, এই কথা না বলে বলছি অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যক্তি, অভিবাসনের ব্যয় বহনকারী ব্যক্তিদের, আর একটা কিছু না বলে অভিবাসীদের ব্যাপারে। যদি একদম মিলাইতে না পারো, অভিবাসীদের ব্যাপারে দাঁড়ায় অর্থ। অভিবাসনের ব্যয় বহনকারী ব্যক্তিদের ব্যাপারে একটি কার্যকর সমাধান। ফাইন্ড, খুঁজে না পাই। যে যদি না দিয়ে অর্থটা লিখছো, তুমি কি বুঝছো যদি নার খেলাটা? আমরা কি বাক্য যদি না বলি নাকি যদি এই কাজটা না করি? জি এটাকে বলে ওকে, যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে একটি কার্যকর সমাধান খুঁজে না পাই তাহলে, তাহলে তাহলে পর্যন্ত অনুবাদ ক্লিয়ার কিনা সেটা বলো। ইংলিশ তাহলে পরের বাক্য হলো, দ্য ওল্ড সিস্টেম অফ আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্সিজ এক্সপ্লয়টিং আওয়ার লেবারার উইল স্টেজ দ্য কামব্যাক। তোমরা কি আমারে বলতে পারবা হোয়াট ইজ দ্য কোর সাবজেক্ট অফ দিস সেন্টেন্স? এই বাক্যের মূল সাবজেক্টটা কোনটা? দা the old স্যার দা system ওল্ড of সিস্টেম। কেউ পাস বলা লাগবে না, অনলি দ্য ওল্ড সিস্টেম। মনে রাখবে, দ্য ওল্ড জি স্যার সিস্টেম। দা ওল্ড সিস্টেম। এইটুকু পর্যন্ত আমি বলছি। ওই যে রুলস অফ, as far as I know, রুশাদ a student of class 1 goes to school, বাদ দিয়ে পড়ো রুশাদ goes, চলে হয়ে যাবে। লতা, একটা কথা লেখা আছে কিনা, লতা পাতা আগাছা বাদ দিয়ে পড়বো, মনে আছে কিনা? লতা পাতা আগাছা বাদ দিয়ে সাবজেক্ট আর ভার্ব পড়বো। এই বাদ দিতে পারো নাই তো দেখে কঠিন করে ফেলছো অনুবাদ। এই যে জি
তাহলে আমরা পড়ি দা ওল্ড সিস্টেম উইল স্টে এ কাম ব্যাক, একটু পর্যন্ত বাদ দিয়ে দা ওল্ড সিস্টেম উইল স্টে এ কাম ব্যাক, এটা কি বুঝছো, একটু বুঝছো কিনা? পুরাতন পদ্ধতি ফিরে আসবে, একটু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলো, তাহলে পুরাতন পদ্ধতি ফিরে আসবে। আমার হেবা না বলে একজন, জি স্যার তাহলে জি বুঝতে স্যার। পেরেছি। পুরাতন পদ্ধতি ফিরে আসবে। এবার আসো পুরো অ্যাডজেক্টিভ ফ্রেজ, গ্রামার বোঝার যে একটা মানে মানে শান্তি, তুমি টের পাইবা যদি হৃদয়ে অন্তর দিয়ে ধারণ করো। এই যে অফ আনস্ক্রুপিউলাস রিক্রুটিং এজেন্সিজ, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে রাখবা, কোন নাউন বা প্রোনাউনের পরে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলো, কোন নাউন বা প্রোনাউনের পরে বলো। কোনো নাউন বা প্রনাউনের পরে প্রেপোজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ প্রিপোজিশন বা কোন পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে উক্ত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বসে উক্ত নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমরা কি আমার কথা বুঝছো কিনা দেখো, তুমি এবার একটু স্যার খেয়াল করে স্যার দেখো। একটু আরেকবার বলেন স্যার। এই কথা লিখে রাখো, কোন নাউন বা প্রোনাউন পরে। এটা মানে আমি বলছি গ্রামারের শান্তিটা কোথায়, দেখবে যে অনুবাদ করতেও তুমি ফিল করবা যে আমি তোমারে বলি কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপোজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে, সেটা তো মনে হয় আরেকটা ক্লাসে বলছিলাম। অবশ্যই কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপোজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে উক্ত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে। হ্যাঁ, এটা তো তোমাদের ক্লাসে বলাই আছে। দা বয়, আমি তো এই উদাহরণ একটাই পড়াই সবসময়, ওয়াকিং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড আর ডেড ম্যান। এই উদাহরণটাই আমি বুঝছি মূলত, আর কিছু বুঝিনি, এই জন্য আমার কোনো সমস্যা হয়নি। একটা উদাহরণই পারি আমি, সবসময় ক্লাসে একটা উদাহরণ পড়াই। কিন্তু ওয়াকিং ইন দ্য ফিল্ড কেন আমি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেছি, ওয়াকিং শব্দটা দ্বারা আমি ওই বয়কে বুঝাইছি, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, হি ইজ এ ম্যান অফ গ্রেট ওয়েলথ, হি ইজ আ ম্যান অফ গ্রেট ওয়েলথ, গ্রেট ওয়েলথ, WEALTH, ওয়েলথ। এই যে অফ দ্বারা ম্যানকে বুঝাইছি, হি ইজ এ ম্যান, ম্যানের পরিচয় দিয়েছি, অনেক টাকা পয়সা আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তিনি অনেক ধনী মানুষ। দিস ইজ এ বোট, দিস ইজ আ বোট মেড অফ উড, MED, মেড অফ উড, উড। তুমি আমার কোনোদিনও অ্যাডজেক্টিভ ফ্রেজ আটকাইতে পারবে না, কারণ আমি মাত্র 3টা বাক্য জানি। আমি মন দিয়ে বুঝছি যে দা বয় স এ ডেড ম্যান, দিস ইজ দ্য সেন্টেন্স, দা বয় স এ ডেড ম্যান, বা লোকটি মনে দেখলো। তো এই ওয়াকিং ইন দ্য ফিল্ড অথবা হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা অ্যাডজেক্টিভ এর কাজ করবে। এই যে প্রেজেন্ট পার্টিসিপল দিলে অ্যাডজেক্টিভ এর কাজ করতেছে, এটা ফ্রেজ হবে। আর হু ওয়াজ ওয়াকিং দিলে ক্লজ হবে। পরে নাউন বা প্রোনাউনের পরে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ বসে ওই নাউনটাকে বোঝাচ্ছে। হি ইজ এ ম্যান অফ গ্রেট ওয়েলথ, দিস ইজ এ বোট, এটা একটা নৌকা, এই নৌকাটার পরিচয় দিচ্ছে মেড অফ উড। তাহলে এইটা যেহেতু আমি বুঝছি, আবার দেখো আমি অনুবাদ করার সময় আমি কিভাবে কাজে লাগাচ্ছি। মনে রাখো, আমি শেখাচ্ছি না, আমি তোমার একটা মানে মোটিভেট করতেছি, মানে বাক্যটাকে আত্মস্থ করার জন্য। দেখো তুমি, কই না? এবার তুমি দেখো, এই যে তো আমি এই বাক্যটা পড়তে এইভাবে, আমি যখন আমি বাক্যটা পড়ে আমি বলছি যে এই বাক্যটার সাবজেক্ট হলো, দেখো, দা ওল্ড সিস্টেম, দা ওল্ড সিস্টেম, হ্যাঁ, উইল স্টেজ এ কামব্যাক, পুরাতন পদ্ধতি ফিরে আসবে। এবং ওল্ড সিস্টেমের ব্যাখ্যা বলা হচ্ছে। ওল্ড সিস্টেম বললো যে কাদের ওল্ড সিস্টেম বলতো? অফ আনস্ক্রুপিউলাস রিক্রুটিং এজেন্সি, বুঝছো কিনা? তাহলে অফ আনস্ক্রুপিউলাস রিক্রুটিং এজেন্সি কি, কার বিশেষণ বলো? ওল্ড সিস্টেমের বিশেষণ, মানে ওই কিনা বলো, এই অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর পুরাতন পদ্ধতি। এখন এজেন্সি বইলা কিন্তু আবার ক্ষান্ত হয় নাই, এজেন্সিরও একটা পরিচয় দিছে। কি পরিচয় দিছে বলো? কোন এজেন্সি? সব এজেন্সির কথা বলছে। না, যারা হচ্ছে শ্রমিকদের শোষণ করে তা। হু এক্সপ্লয়েটিং, মানে হু হু এক্সপ্লয়েট। এক্সপ্লয়েটস আওয়ার ওয়ার্কার্স। হ্যাঁ, হ্যাঁ, এক্সপ্লয়েটিং মানে হু এক্সপ্লয়েট, কেমনে বুঝছি? ওই যে দা বয় ওয়াকিং এর যেভাবে বুঝছি, দা বয় হু ওয়াজ ওয়াকিং, দা বয় হু ওয়াজ ওয়াকিং টারে আমি যেভাবে বুঝছি, ওই এক্সপ্লয়েটিং টাকেও কিন্তু আমি একই ভাবে বুঝছি, যে হু হু ওয়াজ এক্সপ্লয়েটিং বা হু এক্সপ্লয়েট, মানে যারা শোষণ করে। ওকে, চলে দেখো, একটু লাইনটা দেখো। তাহলে অর্থ দাঁড়াচ্ছে তাহলে
দ্য ওল্ড সিস্টেম অফ আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্সিজ এক্সপ্লয়টিং আওয়ার ওয়ার্কার। এখন আমার একটা বাক্য বলো, ওই রুহামা দিয়ে যে বাক্যটা মডেল সেন্টেন্স টু, মনে আছে কিনা? একটা রুহামা স্টুডেন্ট অফ ক্লাস টু, ওই গোজ টু স্কুল, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যা থাকে এটা সাবজেক্টের অংশ হিসাবেই গণ্য হয়। এক্ষেত্রে সাধারণত মূল ভার্বের আগ থেকে অনুবাদটা শুরু হয়। এমন কথা কি তোমরা জীবনে শুনছিলা? জি স্যার। এই শুনছো? জি তাহলে স্যার। অর্থটা দাঁড়াচ্ছে কি, আমাদের শ্রমিক শোষণকারী, অর্থটা এখান থেকে হচ্ছে। তাহলে আমাদের শ্রমিকদের শোষণকারী অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর, দুই, পুরাতন পদ্ধতি, সনাতন পদ্ধতি আবার ফিরে আসবে, পুনরায় মঞ্চস্থ হবে। উইল স্টেজে কামবে, পুনরায় মঞ্চস্থ হবে, আবার ফিরে আসবে। যাই হোক, যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে, একেবারে যদি এটা অর্থ নাও মিলাইতে পারো, অভিবাসীদের ব্যাপারে একটি কার্যকর সমাধান খুঁজে না পাই, তাহলে আমাদের শ্রমিকদের শোষণকারী সেই শব্দটা আবার দিলাম, ওই সেই শব্দটা আমি দিয়ে দিতে চাই, সেই অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর কার্যক্রম পুনরায় মঞ্চস্থ হবে, মানে সরি, সেই রিক্রুটিং এজেন্সি গুলোর পুরনো রূপ, পুরনো চেহারা আবারও দেখা যাবে, পুরনো পদ্ধতি আবারও মঞ্চস্থ হবে, পুরনো পদ্ধতি, পুরনো আচরণ, বুঝছো কিনা? মানে ওই যে আগে যে দালালি সিস্টেম ছিল না, মানুষ থেকে এত টাকা নিয়ে এত টাকা নিতে, এরকম করে নিয়ে কাজ দিত না, যে দালালির পদ্ধতি গুলো ছিল, এটা আবার পুনরায় ফিরে আসবে। কথা কি বুঝতে পারছি? স্যার সেন্টেন্সটা সম্পূর্ণটুকু আরেকটু বলবেন প্লিজ। আমি আচ্ছা, যাই হোক, ট্রান্সক্রিপশনটা কি উত্তর দিব স্যার? যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে একটি কার্যকর সমাধান খুঁজে না পাই, তাহলে আমাদের শ্রমিকদের শোষণকারী অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর পুরনো পদ্ধতি আবার ফিরে আসবে। এগুলো সরল অনুবাদ। আর যাদের মধ্যে ভাষা শৈলী আছে, তোমরা আরো অনেক কিছু লাগাইতে পারো। ডান, হ্যাঁ। স্যার এটা ভেঙে ভেঙে অনুবাদ করলে কেমন হতো স্যার, একটু যদি বলতেন। অর্থাৎ আম, উম, আ- দাঁড়াও, দুইটা বাক্যে অনুবাদ করতে চাও, দেখি দুইটা বাক্যে অনুবাদ করলে সুন্দর হয় কিনা দেখি। দুইটা বাক্যে অর্থ বলতে আমরা আমরা যদি যদি দাও, যদি দিলে কিন্তু শোনো, যদি দিলে আলাদা বাক্য অনুবাদ করার সুযোগ নাই, সুন্দর হয় না। যদি ছাড়া এটা তো শর্তযুক্ত বাক্য, তো এই যদি যেহেতু আছে এখানে এক বাক্য করলেই আমার কাছে মনে হয় বেটার। তুমি কি কেউ দুই বাক্য করছো কিনা বলো? দুই বাক্যে করছো? শর্তযুক্ত বাক্য একসাথে হইলে, কমপ্লেক্স হইলে বেটার হয়, এটা আমার মতামত আর কি। হ্যাঁ, স্যার এটা আমি এক বাক্যে দুই করো, বাক্যে একটা করছি স্যার। করো তো দেখি, বলো তো দেখি কি কেমন লাগতেছে। স্যার এরকম করছি যে অভিবাসনের ব্যয় কে বহন করবে, এই ব্যাপারে আমাদেরকে একটি সমাধান বের করতে হবে। তা না হলে ভালো আমাদের করছো। মানে শ্রমিকগুলোর এই 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 শোষণকারী এই যে এখানে এখানে নিয়োগ। এখানে শোনো, এখানে হু তুমি ইন্টারোগেটিভ প্রনাউন ধরছো কেন? কে বলছো কেন? হু কি এখানে ইন্টারোগেটিভ প্রনাউন? হু তো রিলেটিভ প্রনাউন এখানে। হু এখানে অন হু, বুঝছো কিনা? অন দা পার্সন হু, মানে এটা ইন্টারোগেটিভ, কে বহন করবে না? অভিবাসনের ব্যয় যারা বহন করবে, তুমি ভালো লিখছো, অভিবাসনের ব্যয় যারা বহন করে তাদের, মানে অর্থাৎ অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। তা না হলে, ভালো করছো অনুবাদ, তা না হলে সুন্দর, অ্যাবসলিউটলি, আই ওয়েলকাম ইউ। তাহলে অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে, অথবা একটা ফ্রেশ কথা, অভিবাসীদের ব্যাপারে, অভিবাসীদের অভিবাসীদের ব্যাপারে একটা কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তা না হলে জি স্যার। কি করতে হবে বলো? ওই যে দালালদের আর কি, বুঝছো তা না? না হলে আমাদের অভিবাসক, শ্রমিকগুলোর শোষণকারী নিয়োগ আই এজেন্সিগুলোর অ্যাপ্রিসিয়েট, পুরাতন তা না পদ্ধতি হলে, বাতিল। এই কনজাংশন দিয়ে যে বের করছো, আই অ্যাপ্রিসিয়েট ইউ, ওকে, থ্যাংক ইউ। তা না হলে দিয়ে দুই বাক্য করে ফেলেছে, সুন্দর। আচ্ছা, দ্য ডেটাবেস built up to verify individuals applying for jobs must be put to use in order to safeguard interests of both workers and employers abroad. কেউ লিখছো কিনা বলো? লিখছি স্যার একটা। কি লিখছো কও? বিদেশে নিয়োগকারী ও শ্রমিক উভয়ের স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাকরিতে আবেদনকারী প্রত্যেকের ভেরিফাই করার জন্য তৈরি ডেটাবেসটি অবশ্যই কার্যকরী হতে হবে।
আচ্ছা, ঠিক আছে। আর কেউ? স্যার, বৈদেশিক স্যার নিয়োগকারী বিদেশে এবং শ্রমিক উভয়ের সুবিধা নিশ্চিত করতে কাজের জন্য আবেদন করা ব্যক্তিদের তথ্য মূল্যায়নে নির্মিত ডাটাবেজ অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি বলি, যারা অনুবাদ করছো থ্যাংক ইউ সো মাচ। আমি বলি, এখন আমার বলো, লতা পাতা আগাছা যদি আমি বাদ দিয়ে পড়ি, এই বাক্যের সাবজেক্ট কি হচ্ছে? So the database ভার্ব কি হচ্ছে? must be put. একটু খেয়াল করে দেখো, তাহলে দ্য ডেটাবেস মাস্ট বি পুট টু ইউজ ইন অর্ডার টু সেফগার্ড ইন্টারেস্ট বোথ। অর আমি যদি একটু বলি, অনুবাদ কিন্তু তোমার কাছে সহজ মনে হবে, তোমার কাছে অনুবাদে ঝামেলা মনে হবে না। যে কি, বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায়, বুঝছো কিনা, ডেটাবেসকে তথ্য উপাত্তকে কাজে লাগাতে হবে। দিস ইজ দ্য সেন্টেন্স। প্লিজ হৃদয় দিয়ে অনুভব 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 করার চেষ্টা করো। দ্য ডেটাবেস মাস্ট বি পুট টু ইউজ ইন অর্ডার টু সেফগার্ড ইন্টারেস্ট বোথ ওয়ার্কার্স এন্ড। তাহলে তথ্য উপাত্তকে বিদেশে, অর্থাৎ বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষার জন্য তথ্য উপাত্তকে ডেটাবেসকে কাজে লাগাতে হবে। এই বাক্যের অর্থ একটু বুঝছো কিনা? এই বাক্যের অর্থ এতটুকু বুঝছো কিনা? স্যার আবার একটু বলবেন? মানে প্লিজ, তোমরা, আমি কি আ- আমার আমি আগে চেষ্টা করেছি। কৌশল, না, ও তুমি এই অনুরোধ যা করছো তুমি তাই রাখো না, তোমাকে তুমি আগে কম্পেয়ার করো। আমি যে জনগণে শুনতে পারবো না। এই বাক্যটা যদি আমি এই সাবজেক্ট এবং ভার্বটা ধরে পড়ি, ঐচ্ছিক অংশগুলো বাদ দিয়ে, এই বাক্যের সাবজেক্ট হলো দ্য ডেটাবেস। বিল্ড ইজ নট এ ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট। বিল্ড কখনো ফাইনাইট ভার্ব হইতে পারে না, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কখনো ফাইনাইট ভার্ব হয় না। তো এই বাক্যের মূল সাবজেক্ট হলো দ্য ডেটাবেস, আর ভার্ব হলো মাস্ট বি পুট টু ইউজ। ডেটাবেসকে কাজে লাগাতে হবে। এই ব্যাপারে তোমাদেরকে আরো কোনো দ্বিমত আছে কিনা? কেন কাজে লাগাতে হবে? ওই যে শেষে দাও, বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষার জন্য। এতটুকু বুঝছো কিনা লেখন আগে, এতটুকু বুঝছো কিনা আগে বলো। জি স্যার। আচ্ছা, যদি বুঝা থাকো এখন আমারে বলো, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেটা আছে, সাবজেক্ট এবং দা ডেটাবেস এবং মাস্টের মাঝখানে যেটা আছে, এটা কার অংশ? Subject is sir. তো এগুলো সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। ডেটাবেসটা এরপরে আছে বিল্ড আপ, বিল্ট আপ টু ভেরিফাই ইন্ডিভিজুয়াল। অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো? Individual sir. মানে হু অ্যাপ্লাই, দেখছো কিনা? ওই যে বুঝছি, কিন্তু দা বয় ওয়ার্কিং, ওয়ার্কিং যেহেতু বুঝছি এই জন্য এটা জ্ঞান বুঝছি আর কি। অ্যাপ্লাইং মানে ইন্ডিভিজুয়াল হু অ্যাপ্লাই ফর জব। তো অনুবাদটা কোন জায়গা থেকে হওয়ার কথা একজন বলো তো আমার। The রুহামাদি হতে database একটা বাক্য থেকে অনুবাদ, for jobs পর্যন্ত। রুহামাদি অনুবাদটা মনে আছে কিনা? রুহামার অনুবাদ। স্যার মাস্টার আগে থেকে অনুবাদ করতে হবে। হুম, কেউ বলো, ফর জব মানে কি? চাকরির জন্য। কাজের জন্য। তাদের জন্য, চাকরির জন্য। অ্যাপ্লাইং শব্দের অর্থ কি? আবেদন। আবেদনকারী। আবেদনকারী। থ্যাংক ইউ সো মাচ। আবেদনকারী। আবেদনকারী মানে হু, হু অ্যাপ্লাই, যারা আবেদন করে, যারা আবেদনকারী। চাকরির জন্য আবেদনকারী। ইন্ডিভিজুয়ালস মানে কি? স্যার ব্যক্তিদের বলা যায়। ব্যক্তিদের। প্রত্যেক। চাকরির, হ্যাঁ, চাকরির জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত। বিল্ড মানে তৈরিকৃত, হু ইট হু ওয়াজ, হুইচ ওয়াজ বিল্ড, তৈরিকৃত ডেটাবেস। আরেকবার দেখো, চাকরির জন্য, চাকরির জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত তথ্যপাত্র। শব্দের অর্থ, বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায় কাজে লাগাতে হবে। করো, চাকরির জন্য। হুম, স্যার চাকরি প্রত্যাশী ইউজ করা যাবে না স্যার। সমস্যা নেই, লিখো না, লেখার পরে অর্থ বের করো। চাকরির জন্য আমি বলি, আগে একটা কাঠামো দিয়ে দিলাম আর কি, তুমি এরপরে আপডেট করে যাও।
চাকরির জন্য স্যার, আমি আবেদন। এই সেন্টেন্সটা দুইটা বাক্যে না, অনুবাদ আগে লিখো করছি না, স্যার। আমি আমার দাঁড় করাই দিই না, টিচারের পাঠটা শেষ করো, পরে তোমারটা নেই। চাকরির জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত তথ্যপত্র বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায় কাজে লাগাতে হবে। পড়ে শোনাও। একজন পড়ে শোনাও। চাকরির জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত তথ্যপাত্র বিদেশে মালিক ও শ্রমিক উভয়ের স্বার্থ সংগ্রহে কাজে লাগাতে হবে। স্বার্থ সুরক্ষায়। এই, বুঝছো কিনা? এবার বলো, তোমাদের মধ্যে কি বলতে চাইছিলা? দুই বাক্যে অনুবাদ করছো কে? দুই বাক্যে স্যার, করেছিলাম। দুই বাক্যে এমন ভাবে অনুবাদ করছিলাম যে বিভিন্ন জবের জন্য যারা আবেদন করে তাদের হুম, জন্য একটি ডেটাবেস তৈরি করতে হবে, যাতে মালিক ও শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষা হয়। তা অর্থ হয়, তা অর্থ হয়েছে, আমি মানি। ইভেন আমি বলি, ওই যে উপরের বাক্যটাতে আমি এক বাক্য অর্থ করছিলাম না? জি স্যার। আমি উইথড্র করে আমি মনে করি যে আমার চেয়ে বেটার অনুবাদ করছো, যে দুই বাক্য অনুবাদ করছো, তারপর আমার মাথায় কাজ করেনি। আমি যদি দিই ভাই ভাই আছি, কিন্তু তুমি অনুবাদটা করছো, আমি খুব পছন্দ করছি এটাতে। যে অভিবাসীদের জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে, তা না হলে ওই ইয়েটা আমার কাছে এটা ভালো লাগতেছে। তুমি বলো, যদি দিয়ে অনুবাদ করলে ভালো লাগতেছে নাকি ওইটা মোর প্রিফারেবল? তোমার কাছে কোনটা ওইটা প্রিফারেবল মনে হচ্ছে? বলো, দুই বাক্যে করলে ভালো লাগতেছে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে একটু চিন্তা ভাবনা মাথা খাটাইলে দেখবা যে একটা একটা আসবে, এটা প্র্যাকটিসের উপরে আছে। ওকে, ডান। তাহলে আমি পুরো বাক্যটা একসাথে এখন একটা সামারি লিখে দেবো, ইয়াতে তোমার সাথে আমার মিলে কিনা দেখি, আমিও একটা পুরো লিখি। তাহলে পুরো বাক্যটার পুরো প্যাসেজটার অর্থ দাঁড়াচ্ছে এরকম: আফটার এ লাল অফ নিয়ারলি 6 ইয়ার, আচ্ছা, পুরো প্যাসেজটার অর্থ দাঁড়াচ্ছে এরকম: প্রায় 6 বছর স্থগিত থাকার পর, মালয়েশিয়ার বাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী বা সরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে একটা আলোচনা চলছে। 2012 সাল থেকে G2G পদ্ধতিতে বা সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ার লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। 15 লক্ষ বাংলাদেশি শ্রমিক সেখানে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন, কিন্তু মাত্র 7,000 জন সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছেন। দেন এরপরে অবৈধ, বেসরকারি নিয়োগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোনো কাঙ্ক্ষিত সুফল বয়ে আনেনি, বরং এটি নৌকাযুগে অবৈধ অভিবাসনকে উস্কে দিয়েছে। ফলে প্রায় 1 লক্ষ লোক কাজ পাওয়ার আশায় কাজের সন্ধানে, বুঝছো কেন, কাজের সন্ধানে পর্যটকের ছদ্মবেশে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। অবৈধ অভিবাসন মালয়েশিয়া সহ এই অঞ্চলের দেশগুলোর জন্য প্রধান দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ওই তোমার অর্থে করলাম আর কি। অভিবাসনের ব্যয় বহনকারীদের জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে, তা না হলে আমাদের শ্রমিকদের শোষণকারী অভিবেচক অভিবেচক রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম পুনরায় দেখা যাবে, পুনরায় শুরু হবে, অথবা পুনরায় মঞ্চস্থ হবে। হম, তারপরে লাস্ট লাইনটা কি ছিল? চাকরির জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত তথ্যপত্র
বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায় কাজে লাগাতে হবে। কেউ সামারি লিখছো কিনা? স্যার এই ক্ষেত্রে আমাদের এই যে ট্রান্সলেশন কি মানে প্যারা প্যারা করে লিখতে হবে স্যার, নাকি একই প্যারায় লিখতে হবে? যেটা এক্সপায়ারি, তবে তুমি প্যারা দিলে যেন তোমার বুদ্ধি ইয়ার উপরে প্যারা দিও, সমস্যা নেই। এক্সপায়ারি লিখতে হবে এমনটা ফরজ ওয়াজিব না, কিন্তু বাক্য আলাদা আলাদা করে লেখার দরকার নেই, সুন্দর করে একটা গল্পের মতো করে লিখবে। ওকে, আসো সামারি। দুই একজন পড়ে শোনাও, কেউ যদি লেখা থাকো দেখি আমি। Sir, the passage deals with the talks about the illegal migration of our workers and the necessity of finding an effective solution to solve this problem. In spite of having government-to-government recruitment procedure, Bangladeshi workers choose the illegal migration system by the influence of private recruiting agencies and some tourists. We must find a solution like using database wisely for verifying the individuals applying for jobs in abroad. ওকে, আচ্ছা। আর কেউ, আরেকজন? আচ্ছা, এটা কি, এই প্যাসেজ কি ইলিগাল মাইগ্রেশন সম্পর্কে বলা হয়েছে মূলত? আচ্ছা, পরে আমার সাথে মিলেও, তারপরে আরেকজন বলো, আরেকজনের সুযোগ দেই। স্যার এটি ইলিগাল মাইগ্রেশনের উপর নয়, প্রাইভেট রিক্রুটিং এজেন্সির যে হ্যাঁ হ্যাঁ, কার্যক্রম কারণ পুনরায় এটাই চালু হলো মূল, করতে চেষ্টা হ্যাঁ, ইলিগাল মাইগ্রেশন ইজ এ পার্ট, এটা একটা খণ্ডিত আলোচনা, এটা মূল আলোচনা, এটা কোনো আলোচনার অংশই না, এটা কোনো জি। মতেই সামারি অংশ না। হ্যাঁ, এবার বলো আর কেউ। আর কেউ লিখো নাই? স্যার বলতেছি। হুম। স্যার পুরাটা লিখি নাই, মানে অল্প একটু লিখে মানে পারতেছিলাম না বলে রেখে দিছিলাম। স্যার বলবো কি? ওকে, স্যার হুম, বলো। হুম। The passage mainly talked about the migration procedures of Bangladeshi workers going Malaysia to seek job. Though G2G recruitment functions were started, only 7,000 people are able to avail this opportunity. That's why private recruitment procedures exploiting our workers resume. স্যার এই পর্যন্ত লিখছিলাম। ওকে, কিন্তু আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কেউ? তোমার বেশ ঘাটতি আছে। ওকে, আচ্ছা, চলো এবার টিচার লিখো। আমি আমারটার সাথে তোমরা এবার আমারে যাচাই করো, বা তোমরা আমার বিচারক। টিচার, ওকে। আমি প্রথম, টু রিজিউম, এই যে তোমরা একজন বলছো যে এটাই মূল বিষয়, টু রিজিউম প্রাইভেট এজেন্সি অথবা রিজাম্পশন ফ্রম প্রাইভেট পিআরআই ভিএটি, প্রাইভেট রিক্রুটিং PRUTNG রিক্রুটিং এজেন্সিজ, AVENCIS এজেন্সিজ। ইজ হবে না আর হবে, কে বলতে পারবা? ইজ হবে স্যার। কেন ইজ হবে ব্যাখ্যা বলে দাও। স্যার এটা ইনফিনিটিভ ফ্রেজ আছে স্যার। কোন জেরান্ড ইনফিনিটিভ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ কোন বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ। ওকে, ঠিক আছে। অথবা এটা শুরু করতে পারো, অথবা তুমি চাইলে এভাবে, অথবা অথবা তুমি সরাসরি মানে সামারি করতে করতে চাইতে পারো। আমি কি আচ্ছা, আমি কি বলছি যে এই লাইনটা, প্রথম লাইনটা এইভাবে লিখতেই হবে, এটা কি আমার বক্তব্য ছিল, নাকি লেখা যেতে পারে? রাখা যেতে পারে। যেতে পারে। যেতে পারে। অথবা তুমি শুরুটা এইভাবে করলা, অথবা এ ডিসকাশন continues about sending workers to Malaysia. Again, by কাদের দ্বারা বলো?
private recruiting agency. Recruiting agencies. Agencies. ওকে, হ্যাঁ। as কেন কেন as G2G procedure could not bring expected results. Expected, EXPECTD, expected result. এখন আমার একটা প্রশ্ন আছে, যদি ধরো আমার একটু আরো শব্দ সংকোচন করার প্রয়োজন হয়, তাহলে আমি কি করতে পারি এখানে বলো? as G2G procedure could not bring expected result, এটা যদি আমি আরো সংকুচিত করতে চাই তাহলে কোনটা লিখতে পারি? failure of G2G procedure is failed. হ্যাঁ, মানে G2G procedure could not bring expected result, এই বাক্যটারে সংকোচন করলে কি দাঁড়াবে? as G2G not bring expected result. No. failure of G2G procedure as Sir, as G2G procedure has failed. as G2G procedure failed, মানে could not bring পুরাটারে বাদ দিয়া failed, FAILED failed, বুঝছো কিনা বিষয়টা? এটা ইয়ার মধ্যে কিছু দরকার নেই, as G2G procedure failed, ব্যর্থ হয়েছিল, বুঝছো বিষয়টা? যদি আমার এখানে শব্দ সংখ্য বাইরে যাচ্ছে তাহলে আমি এইভাবে আরো সংকোচন করতে পারি চাই। আচ্ছা, ওকে, হ্যাঁ। besides, 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 this is linker, আমি বলছি লিঙ্কার দিয়া তুমি প্রয়োজনে ইয়ে করবা। পরের বাক্যটা বলছিল যে থ্যাংক ইউ, পরের বাক্যটাতে কি বলছে বলো? পরের বাক্যটা কি বলো? পরের বাক্যটা না, পর 2000 সামারি হয়ে গেছে, এরপর এটা বলো। ওই বেসরকারি রিক্রুটিং এজেন্সির উপর নিষেধাজ্ঞা, তাই না? তাহলে বিসাইড কি বলো? গভর্নমেন্ট এম্বার্গো, তাই না? GOVERNMENTS, গভর্নমেন্ট এম্বার্গো কিসের উপরে বলো? কিসের উপর নিষেধাজ্ঞা দিছিল? On private recruiting agency. On private agencies. Private agencies. Agencies. এটা কি করতে বলো? বাড়িয়ে দিয়েছে accelerated, CELERATED, accelerated অথবা কি বলো ইনক্রিজ, INCREASD, increase. Illegal migration. Migration by boat. Illegal migration দরকার নাই, বাই বোটের কোন ব্যাখ্যা দরকার নেই। Illegal migration, ঠিক আছে কিনা? আচ্ছা, তারপরে কি? সো তারা কই পরে হলো পরের বাক্যটা কি? মালয়েশিয়া সহ এই অঞ্চলের প্রধান দুশ্চিন্তার কারণ কারণ হয়েছে, এটা আমি সামারি জানতে চাই না। এরপরের লাইনটা কি? হচ্ছে যদি আমরা অভিবাসীদের ব্যাপারে একটি কার্যকর সিদ্ধান্ত না নেই তাহলে কি হবে বলো? আমি বলি এভাবে, তো আমি বলি দাঁড়াও, তাহলে কার্যক্রম ইয়া করতে পুনরায় ফিরে আসবে, তাই না? তাহলে আমি পুরা পরের ভিলেনের বা ভেরিফাইড ডাটাবেস
ডেটা বেজ, কি বলো, শুড বি অ্যাডপ্টেড, SHOULD, should be adopted to monitor, monitor the agencies for the betterment of, betterment of both workers and employers. অ্যাপ্রোচ দিতে পারো, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এরকম একটু গিয়ে সামারি হবে এটা। এখন আমি একটু বলি, এটা আমি বললাম যে আমি আমার ব্যাখ্যা বলবো যে আমি কিভাবে এটা সামারি তৈরি করছি। এখন আমার বলো এটার ইয়ে কি, টাইটেলটা কি দিতে পারো, টাইটেলটা কি দিতে পারো এনিওয়ান? এর প্যাসেজের টাইটেল কি হবে? এই টাইটেল কি হবে? So necessity of private recruiting agencies to আচ্ছা, এটা টাইটেলটা আমি দিতে চাই, এটা দেখো, টাইটেল কারোর সাথে কারো মিলবে না, এটাই সত্য কথা। দিস ইজ দ্য কি গুড নিউজ ফর, তুমি যেটা বলছো নেসেসিটিজ অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ, হবে হবে তাতে সমস্যা নেই, কিন্তু গুড নিউজ ফর রিক্রুটিং এজেন্সিজ এটা কিন্তু এটা শিরোনাম হতে পারে। কেন? কারণ এখানে মূলত মূল বিষয় হলো, যেহেতু কি হয়েছে বলো, এই ইয়ার 6 বছর ধরে বন্ধ ছিল, এখন আবার তাদের মাধ্যমে লোক পাঠাচ্ছে, তাহলে তাদের যেহেতু আবার বন্ধ, ব্যবসা আবার চালু হচ্ছে, তাহলে তাদের জন্য তো মোটামুটি ঈদ উল ফিতর, তাই না? জি স্যার, পত্রিকায় নিউজটা হইলে স্যার এটাই দিত টাইটেল। শিওর, ওকে। এখন দেখো, এবার তুমি বলবো যে আপনি এটাকে কিভাবে ইয়ে করছেন, কি মানে আমার আমার পদ্ধতিটা কি ছিল, তাই না? ওকে, আসো আমি একটু ইয়েতে যাই। বোর্ডটা ক্লিয়ার? এই বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? স্যার এখানে কি ওই যে আনস্ক্রুপুলাস যে প্যারাটা যেটা আসছে ওখান থেকে একটা লাইন কি আনা যেতে পারে স্যার? প্রতিদিন আরো বেশি ক্লিয়ার থাকে। অন্যদিন আরো বেশি ক্লিয়ার, কি সমস্যা? স্যার ক্লিয়ার আছে তো? ক্লিয়ার আছে তো স্যার। এটা ক্লিয়ার দেখতেছি তো। স্যার আমি তো ক্লিয়ারই দেখতেছি। আমি এখানে ল্যাপটপে ক্লিয়ার দেখতেছি। ওকে দেখো, তাদের হয়তো নেট প্রবলেম। আচ্ছা দেখো স্যার ওই স্যার অনেকের নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি বলি, স্যার ওই এবার দেখো, আনস্ক্রুপুলাস এর ওইটা কি আনা যেতে পারে? ঠিক আছে, দেখি এবার তোমাদের সাথে আমি আমারটা সমন্বয় করি, তোমরা আমার বিবেচনা করো। আফটার এ লাল অফ নিয়ারলি 6 years, অ্যাকচুয়ালি এটা আমরা প্রথম লাইনে নিয়ে আসছি যে এ ডিসকাশন করে, ওই যে কিনা ওই যে ওই দ্যাট ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ, অথবা বললাম যে আমরা একটা আলোচনা চলছে আর কি। আমি এখানে দেখো কোনো তথ্য উপাত্ত আনি নাই, 6 বছর পরে দরকার নাই। এই 6 বছর পরে শব্দটা আমি বাদ দিচ্ছি, এখানে কোনো ইনফরমেশন আনার ডেটার দরকার নাই, দিলেও যে একটা কবিতা কোনো হয়ে যাবে এমনটা না। মানে আমি প্রথম বাক্যে বলছি, পুনরায় G2G পদ্ধতি কোনো সুফল বয়ে না আনার কারণে, কোনো ফল বয়ে আনেনি, ফলে আবার কি হয়েছে বলো, পুনরায় এই বেসরকারি রিক্রুটিং এজেন্সি গুলোর মাধ্যমে লোক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। তো এখানে 6 বছর পরের কথাটা আমার আর আনা দরকার নাই, আর পুনরায় বললেই 6 বছর পরে চলে আসছে, যে আগেও ছিল এখন আবার চালু হয়েছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমি এটা সামারি করছি এক বাক্যে, হোয়াইল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিক্রুটমেন্ট প্রসিডিউরস হ্যাভ বিন ইন প্লেস, 2012 সালে
G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, 15 লক্ষ লোক নিবন্ধন করেছে, 7,000 লোক যাইতে পারছে। এটার সামারি হলো G2G procedure could not bring expected result or G2G procedure failed. প্লিজ আমার কথা আগে বুঝো। এর সামারিটা হলো G2G পদ্ধতি কোনো কার্যকর কোনো মানে সফল হয়নি, প্রত্যাশিত ফলাফল আনেনি। এটা হলো সামারি, এটা হলো মূল কথা। আর এটার ব্যাখ্যা হলো 2012 সাল থেকে এটা চালু হয়েছে, 15 লক্ষ লোক নিবন্ধন করছে, 7,000 যাইতে পারছে। এটা হলো ব্যাখ্যা। তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। হুম হুম। তারপরে আসো, দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ। পরের বাক্যটা হলো যে আমি পরের বাক্যে লিখছি যে বিসাইডস গভর্নমেন্ট এম্বার্গো অন প্রাইভেট এজেন্সিজ অ্যাক্সেলারেটেড ইলিগাল মাইগ্রেশন। তো এটার ব্যাখ্যা হলো যে উম, বরং সরকার বেসরকারি এটা ব্যাখ্যা হলো এটা বেসরকারি নিয়োগ প্রক্রিয়ার উপর নিষেধাজ্ঞা কি হয়েছে বলো। তোমার এই কোন সুফল বয়ে আনেনি, এটা অভিবাসনের ঝড় তুলেছে, প্রায় 1 লক্ষ লোক নৌকা যুগে ছদ্মবেশে মালয়েশিয়া বাড়ি জমিয়েছে। এই পুরোটার সামারি হলো যে বেসরকারি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা অভিবাসন অবৈধ অভিবাসন বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে জি না? স্যার। জি প্রাইভেট স্যার। ইলিগেল মাইগ্রেশন। এখন পরের বাক্যের আমি আবার সামারিতে যাইনি, কারণ ইলিগেল মাইগ্রেশন আমার ব্যাখ্যা করার দরকার নেই। ইলিগেল মাইগ্রেশন হেডেক হবে, এটা দুশ্চিন্তার কারণ হবে, স্বাভাবিক কথা। ইট ইজ নট দ্য কি পয়েন্ট অফ দ্য প্যাসেজ। তো এটা ইলিগেল মাইগ্রেশন বাড়িয়ে দিয়েছে। পরের বাক্যটা ব্যাখ্যামূলক বক্তব্য যে ইলিগেল মাইগ্রেশন হ্যাজ টার্ন ইনটু মেজর হেডেক। এটা তুমি সামারিতে আনা একেবারেই আবশ্যক না। পরে বললাম যে হাউএভার উই ফাইন্ড এ ওয়ার্কেবল সলিউশন, যদি আমরা খুঁজে না পাই তাইলে পুরাতন পদ্ধতি ফিরে আসবে। যা ডেটাবেস তাহলে এখানে সুতরাং আমি দুইটা ভাগ করে একসাথে লিখছি যে এ ভেরিফাইড ডেটাবেস শুড বি অ্যাডপ্টেড টু মনিটর দ্য এজেন্সিজ, মানে ওই যে এজেন্সি গুলোর জন্য পুরাতন পদ্ধতি ফিরে না আসে, ফর দ্য বেটারমেন্ট অফ বোথ ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ার্স অ্যাপ্রোচ। তাইলে তুমি এটা একাধিক বাক্য লিখতে পারো। এখানে কত শব্দ হয়েছে একটু দেখে দাও। কত শব্দ? স্যার সব ধরে 55 স্যার, সবগুলোকে কাউন্ট করে মানে মানে আর্টিকেল তুমি কি ওই যে অথবা দিয়ে অথবার আগেটাকে ধরছো, অথবার বাক্যটা কি বাদ দিছো? পজিশন সব স্যার বাদ দিছে। অথবার বাদ দিছো? স্যার বাদ দিলে যদি 49 ওয়ার্ড। হ্যাঁ যদি শব্দ 35 থেকে 40। এরকম আছে স্যার, কেউ 35 কেউ 49, তাহলে তো বিপজ্জনক বিষয়। স্যার প্রিপজিশন গুলোকে আর্টিকেল গুলোকে ধরে 48 এর মতো। স্যার আমারও আমি সব 48 আসছে প্রিপোজিশন সহ। ধরে বলছি, সব ধরেই বলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার প্রথম কারণ এর লাইনটা বেশি নিলে ওয়ার্ড কমে যাবে। স্যার আমাদের তো বলা থেকে ওয়ার্ড 100টা ওয়ার্ড, তাহলে কি এগুলো কি ওয়ার্ডের ভিতর যাবে প্রিপজিশন আর ইয়েগুলা আর্টিকেল গুলা? আমি তোমারে বলছি সব সব মিলাইয়া যেন 110-এর বেশি না যায় প্রিপোজিশন টিপোজিশন, কারণ সামারি বড় হওয়াটা কাম্য না। সামারি জিস্ট কথা, এর মধ্যে তো তুমি সিনোপসিস, এটাতে যদি তুমি তথ্যপত্র দিতে শুরু করো তাহলে তাহলে আর সামারি লাইকে রাখছি, তাহলে অ্যানালাইসিসে বলতা। সামারি আর অ্যানালাইসিসের মধ্যে পার্থক্য আছে না? সামারি হলো জিটিজি প্রসিডিওর। 80 ওয়ার্ড নাকি তোমরা স্যার দেওয়া যাবে? হ্যাঁ 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 স্যার 100 ওয়ার্ড চাইলেও 100 ওয়ার্ডের মধ্যে চাইলেও নাকি স্যার 80 ওয়ার্ড দিলেও নাকি আরো ভালো স্যার, এটা একজন স্যার আমি বলছে, ওই তাই স্যার বলছি তো আমি। মানে সামারি বাড়ানো কাজ না, সামারি হলো কাজ। আমি গই না, মানে সব মিলে 100-র বেশি যেন না যায় আর কি। এখন তুমি এরপরে যদি মিলাইতে পারতেছো না 110-এর বেশি, কোনো মতে যাওয়া উচিত হবে না। আচ্ছা একটু কথা শোনো একটু এদিকে। হ্যাঁ, G2G প্রসিডিউর ব্যর্থ হয়েছে, এটা এটা তুমি বুঝছো কিনা? তোমার মানে এটা এটা বুঝছো কিনা? সরকারি মানে মালয়েশিয়া নিয়োগ প্রক্রিয়া G2G পদ্ধতি ব্যর্থ হয়েছে, এই কথাটা কি তুমি বুঝছো? এটার ব্যাখ্যা কি 2, 5, 7 পৃষ্ঠা লেখা যাবে না? জি স্যার। জি মানে স্যার। এই যে তুমি সামারি দিবা G2G ব্যর্থ হয়েছে, এরপরে হইলো 2002 সালে হয়েছে, এতজন লোক গেছিল, এতজন নিবন্ধন করছে, এরপরে মানে মন্ত্রণালয়ের এই এই সমস্যা ছিল,
এতজন লোক প্রতারিত হয়েছে, এগুলো পরের কাহিনী, এগুলো ব্যাখ্যা তুমি লিখতে থাকবা। কিন্তু মুদ্রা কথা হলো জিটুজি পদ্ধতি যাতে করতে হয়েছে। তাহলে এই প্যাসেজের মূল কথাটা হলো যে পুনরায় আবার একটা আলোচনা চলছে বেসরকারি মানে রিক্রুটিং এজেন্সি গুলোর মাধ্যমে লোক নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আবার কথা চলছে, যেহেতু জিটুজি পদ্ধতি ব্যর্থ হয়েছে। উপরন্তু ওই সরকার যে বেসরকারি রিক্রুটিং এজেন্সি বন্ধ করছিল, সেটা ইলিগেল মাইগ্রেশনও বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে কিনা? ফলে একটা কি করতে হবে বলো? তারপরে আমরা বলছি যে ওই যে এটা সকালে একটা ডেটাবেজ, একটা ভেরিফাইড ডেটাবেজ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এই ঠিক আছে কিনা? ফলে একটা ডেটাবেজ যদি আমরা ভেরিফাইড ডেটাবেজ যদি ইয়ে করি, তাহলে হয়তো মালিক এবং উভয়ের জন্য এটা মনিটর করতে সুবিধা হবে। পয়েন্ট। ওকে, এবার আসো পরে। এখন আমার সাথে একটা আমি তোমরা শুধু শুনবো, আমি অনুবাদ করে যাচ্ছি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। স্যার অনেক কমেন্ট করতে বলে স্যার, ওটা কি করবে স্যার? হ্যাঁ, স্যার আপনি মিউট হয়ে গেছেন। কমেন্টের জন্য আমার ইয়ার লেখো। কমেন্টের জন্য, আচ্ছা, মানে কমেন্ট কি করবা, কিভাবে করবা, এটা আগামী ক্লাসে। ও, আমি ইয়ে দিই নাই। হ্যাঁ, সরি, এটা আমার সাথে সাথে প্র্যাকটিস করবো। এখন প্র্যাকটিস করার দরকার নেই, আমি নিজেই ইয়ে করবো। যদি রবিবারে আমি ক্লাস নেই, তাহলে ক্লাস ইয়ার উপরে প্র্যাকটিস হবে। প্রথম আলো ভার্সাস কি বলো, উম, আমাদের অনুবাদ, আমাদের অনুবাদ বনাম প্রথম আলোর অনুবাদ। ঠিক আছে? আর মঙ্গলবারের ক্লাস নিলে সরাসরি আমরা কি করবো বলো? স্যার কোন প্যাসেজটা করবো? থিওরেটিক কোশ্চেন। থিমেটিক কোশ্চেন। দেখতে পাইছো, দেখতে পাচ্ছ আমি কি অনুবাদ করা শুরু করবো? একজন পড়ো, আমি তারপর অনুবাদটা করি। পড়তে Undoubtedly, পারো? our education needs major overhaul, especially when it comes to changing the way children are taught. আমি এটার জন্য 1 মিনিট সময় দেবো, কেউ অনুবাদ করতে চাইলে করো, 1 মিনিট অনলি। একটু ভাইবা চিন্তা বলবো এটা কি হতে পারে। বলবো স্যার? ওকে, কেউ কি বলতে চাও? 1 মিনিট। জি স্যার, বলবো স্যার? হ্যাঁ, বলো। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার
আমাদের শিক্ষা ব্যবস্থায় আহ, প্রধান বিষয়গুলো ঢেলে সাজানো প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীরা যেভাবে শিখছেন আহ, সেই রাস্তাটায় বা সেই মানে পদ্ধতিটাই। ওকে, আর কেউ? আর কেউ? আর কেউ বলবা? স্যার আমাদের শিক্ষা ব্যবস্থায় শিশুদের পাঠদান পদ্ধতিকে ঢেলে সাজানো উচিত। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে এবার আমি বলি। আনডাউটেডলি শব্দের অর্থ কি করছো? নিঃসন্দেহে। সন্দেহে। সামনে। তাহলে দাঁড়াও, আমি সরি, অনুবাদটা হয়ে গেল। দাঁড়াও, আমি বলতে চাই, লিখো, কই শেয়ারটা দিয়ে নেই, লিখো, এক আনডাউটেডলি একথা বলতে দ্বিধা নেই যে একথা বলতে দ্বিধা নেই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানো প্রয়োজন, কমা, বিশেষত শিশুদের পাঠদান পদ্ধতি। একটু আবার বলবেন? আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানো প্রয়োজন। একথা বলতে দ্বিধা নেই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানো প্রয়োজন, কমা অথবা দাড়ি, বিশেষত শিশুদের পাঠদান পদ্ধতি। লিখছো? জি স্যার। তুমি বলবা যে তারা তোমার 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 ইমান নষ্ট হবে, বলো যে স্যার আপনি কি বানাই মানে অনুবাদ করেন এগুলা। দাঁড়াও, তোমার ইমান আর একটু মজবুত করতে হবে আমার, আর নাহলে পরে তুমি বলবা যে এগুলা কি করেন, ইমানটা একটু মজবুত করে নেই নাকি। দাঁড়াও, অন্যটা অন্য এই লাইন বাদ দিয়ে আমি একটু প্রথম সাথে মিলাই দিই দু একটা। স্যার এই লাইনের ওভারহলের মিনিংটা তো আমি জানি না, তাহলে কি করতাম তখন? এটা আমিও জানি না অ্যাকচুয়ালি, এটা বা আমিও মেজর ওভারঅল মানে বুঝছি যে ওই যে এই বাক্যের ওভারঅল যদি আমার জিজ্ঞেস করতো, আমি প্রমিস করে বললাম যে এই লাইনে অর্থ আমি বলতে পারতাম না, ওভারঅল অর্থ এমনি এমনি জিজ্ঞেস করলে আমি পারতাম না, কিন্তু আমি অনুমান করে অনুবাদে নিচ্ছি। স্যার তোমার পত্রিকাতে অনেক অনেক ইউজ করে স্যার। আমি আবার বললাম এই বাক্যের অর্থটাই আমি অনুমান করা, এখন আমি তুমি যা ওভারঅল অর্থ কি দেখো আরেকবার, আমি এখনো শিওর না, কিন্তু আমি এটা বুঝছি যে অনুমান এটা পরিবর্তনই হবে, ডেলে সাজানো। স্যার ওভারঅল অর্থ স্যার কি? ঢেলে সাজানো, ঢেলে সাজানোই হবে স্যার। মানে আবিধানিক অর্থ কি দেখো আগে। ঢেলে সাজানো ডিকশনারিতে বা স্যার ঢেলে পুনর্বিন্যস্ত সাজানোই করা আছে। এরকম। ডেলে সাজানো, জি স্যার। জি স্যার, হয়েছে? ঢেলে সাজানোই আছে। মানে এটা হলো মানে বাক্যের চাহিদা অনুযায়ী তোমার অলরেডি চলে আসবে। দাঁড়াও একটু, আমি শুধু বড় আমি পরিবর্তন যদি দেই স্যার। কেন হবে না, সমস্যা কি? পুনর্বিন্যস্ত আমাদের করাও দেওয়া যেতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কার প্রয়োজন, জি স্যার। বিশেষত শিশুদের পাঠদান পদ্ধতি, আমূল সংস্কার। কথা বলতে আবার কথা বলতে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি আমূল সংস্কার প্রয়োজন। কোনো সমস্যা আছে? মেজর ওভারঅল তো আবার বুঝি নাই, কিন্তু এখানে কিছু এমন কিছু বুঝাইছে যে পরিবর্তন প্রয়োজন। দাঁড়াও, স্যার আমূল দিচ্ছি। সংস্কার এটা সুন্দর স্যার। সুন্দর হয়েছে না? হ্যাঁ, দাঁড়াও, তোরা আগে থিমেটিক কোশ্চেন, ট্রান্সলেশন, হ্যাঁ পাইছি। ওকে। হুম, কই, হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশের সাকসেস। হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশের সাকসেস, প্রথম লাইনটা একটু দেখো আরেকবার।
এই বাক্যের অর্থ কি বলো? হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম, মুখে মুখে বলো, হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশের সাকসেস, অর্থ কি? বাংলাদেশের বাংলাদেশের সাফল্য থেকে ইন্ডিয়া যা শিখতে সফলতা পারে। থেকে ইন্ডিয়া কি শিখতে পারে? বলতে ইন্ডিয়া যা থাকো, আরো শিখতে কয়েকজন পারে। একজন মনে মনে তৈরি করো, হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশের সাকসেস, হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশের সাকসেস, আরো কয়েকজন, আরো কয়েকজন বলো। বাংলাদেশের সফলতা থেকে ইন্ডিয়ার শিক্ষা কি হতে পারে? ইন্ডিয়ার শিখে কি হতে পারে? ওকে, বাংলাদেশের সাফল্যে ইন্ডিয়ার কি শেখার আছে? বাংলাদেশ সাফল্য ইন্ডিয়ার কি শেখার আছে? থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের সাফল্যে ইন্ডিয়ার ভারতের কি শিক্ষণীয় থাকতে পারে? কি শিক্ষণীয় থাকতে পারে? ওকে, চলো চলো আমরা একটু সাথে সাথে অ্যাডজাস্ট করে নিই। প্রথম আলো, সরি, দূর দূর, প্রথম আলো কই? টেলিভিশন এখানে। হুম, ইংলিশ ছিল হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশের সাকসেস, আর প্রথম আলো অনুবাদ করছে বাংলাদেশ থেকে ভারতের যা শেখার আছে। বলো সাকসেসের অর্থ করছে কিনা? না স্যার। নেই স্যার। বাংলাদেশের সাফল্য থেকে ভারতের যা শেখার আছে, এই সাফল্য শব্দটার অনুবাদ না করার কারণে কি অনুবাদে কোনো ত্রুটি দেখা দিচ্ছে কিনা? না স্যার। না স্যার। হুম, মনে রাখবে তো এটা। ওকে, আসো। হুম, প্রথম লাইনটা পড়ো। প্লাউইং থ্রু দ্য রিসেন্ট স্প্যাট অফ ব্যাড নিউজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান Plowing ইকোনমি। through spat of bad news about the Indian economy, I learned Bangladesh is now the world's second largest exporter of apparel. অ্যাপারেল, ওকে। কাইন্ডলি ও লেখার দরকার নেই, একটা অনুমান করে অর্থ করো কি বলতে চাও। প্লাউইং মানে চাষাবাদ করা, প্লাউ, ওই যে লঙ্গি লাঙ্গল দিয়ে জমি চাষ করা হইলো প্লাউ। মাম্মিকে দাও, ঠিক আছে দাও। প্লাউইং থ্রু দ্য রিসেন্ট স্প্যাট অফ দ্য নিউজ, প্লাউইং থ্রু মানে মাধ্যমে, রিসেন্ট স্প্যাট, স্প্যাটের অর্থ জানি না, ব্যাড নিউজ মানে খারাপ সংবাদ। এরপরে স্প্যাটের অর্থ আমি জানি না, পরিষ্কার। অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি, আর আমি মনে করতেছি না এটা যে জানাই লাগবে, এটাও মনে করতেছি না আর কি। I learned Bangladesh is now the world's second largest exporter of apparel. ধরো বাই চান্স এক্সপোর্টার অফ অ্যাপারেলও জানো না, কিন্তু কোনটা বেশি উৎপাদন করে, মানে বাংলাদেশ বেশি এক্সপোর্ট করে কোনটা, কি কি এক্সপোর্ট করে বলো তো? তৈরি পোশাক। পোশাক শিল্প, তাহলে পোশাক। ধরো এটা তোমার এই ধরো অ্যাপারেল অর্থ বুঝতেছো না, তাহলে এটা তোমার সাধারণ জ্ঞান থেকে অর্থ নেওয়ার চেষ্টা করো যে কি আছে। এর কি চা হইতে পারে, চিনি হইতে পারে, আদা রসুন পেঁয়াজ হইতে পারে, মানে কোনটা হইতে পারে, জনশক্তি হইতে পারে না, তাহলে পোশাক হওয়ার কথা। এইটা হলো অনুমিত কথা, তাই না? অ্যাপারেল অর্থ তোমার মনে নেই, তারপরে কিন্তু ওই যে সাধারণ জ্ঞান কাজে লাগানো। ওকে, লাইনটার অর্থ কি বলতে চাও তুমি বলো। স্যার আমি কি বলবো? বলো। স্যার, ইন্ডিয়ার অর্থনীতিতে সম্প্রতি ইন্ডিয়ার অর্থনীতির খারাপ সময়ে আমি জানতে পারলাম যে বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। দেখ, ভালো কাজ করছো, মানে অনুবাদ কোনো ভেজাল টেজালে না দিয়ে তুমি ঝামেলা মুক্ত অনুবাদ করছো, অর্থ হইছে এবং ফ্রেশ অর্থ হইছে, নো প্রবলেম, আই আই অ্যাপ্রিসিয়েট। আর কেউ বলবা? ওকে, এবার আমরা আমরা নিয়ম অনুযায়ী অনুবাদ করি, প্লিজ মনোযোগ। ভারতের অর্থনীতির ব্যাপারে, হ্যাঁ, ভারতের অর্থনীতির সম্পর্কে। এরপরে দ্য রিসেন্ট স্প্রেড অফ ব্যাড নিউজ, সাম্প্রতিক দুঃসংবাদগুলো, আমি স্প্রেড অর্থ বাদ দিছি। দ্য রিসেন্ট ব্যাড নিউজ, সাম্প্রতিক দুঃসংবাদগুলো। প্লাউইং মানে হলো লাঙ্গল ফলিয়ে, মানে আমি বিচার বিশ্লেষণ করে, আমি যদি বিচার বিশ্লেষণ করি তাহলে সমস্যা নেই। তাহলে দেখো অর্থটা কি এইভাবে দাঁড়াচ্ছে কিনা, তুমি আমার সাথে একমত কিনা। আমরা যদি অনুবাদ করি, ভারতের অর্থনীতির ব্যাপারে, ভারতের অর্থনীতি সম্পর্কে সাম্প্রতিক দুঃসংবাদগুলো, খারাপ নেতিবাচক সংবাদগুলো বিচার বিশ্লেষণ করে আমি জানলাম যে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। তোমরা কি আমার সাথে একমত, হ্যাঁ বা না বলে দাও।
জি স্যার, একমত। একমত হইলে চলো দেখি আমাদের সাথে প্রথম আলোর দূরত্বটা কতটুকু। আচ্ছা ধরো, হুম, ভারতের অর্থনীতি নিয়ে একের পর এক যেসব দুঃসংবাদ আসছে সে বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে জানলাম বিশ্বের পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তুমি এখন আমারে বলো, ভারতের অর্থনীতি নিয়ে ও একটা মজার বিষয়, তুমি একটু খুব ভালো করে খেয়াল করে দেখো, আমি যে অনুবাদ করানোর সময় যেই নিয়মটা বলছিলাম এটা ফলো করছে কিনা বলো। এই সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটার অনুবাদ আগে করব, এই কথাটা কি, এবং শেষ থেকে অনুবাদ করব, এই কথা আমাদের বলছিলাম। জি স্যার। তাহলে দেখো ওরা কি এখান থেকে এই যে অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি সম্পর্কে অনুবাদ এখান থেকে করছে কিনা? ডান। হ্যাঁ বা না বলো। হ্যাঁ স্যার। এবার বলো, এবার আমার এই এই শব্দগুলোর ইংরেজি দেখাই দাও একের পর এক। এরপরে রিসেন্ট স্প্রেড অফ ব্যাড নিউজ, যেসব দুঃসংবাদ আসছে, কামিং, আসছে ইংরেজি জানাই দাও। সে বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে, সে বিষয়ে আছে কিনা এখানে? খোঁজ খবর করতে গিয়ে মানে হলো আমরা ওই বিচার বিশ্লেষণ রে ওরা খোঁজ খবর করতে গিয়ে লিখছে। জানলাম, ওকে, আমি এখানে আচ্ছা জানলাম, আমি এর অর্থ, আই এর অর্থ লিখছি কিনা এটা একটা প্রশ্ন। লিখে নেন স্যার। এরপরে জানলাম, এরপরে বিশ্বের পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় ইন দ্য লিস্ট শব্দের ইংরেজি কই দেখাও আমারে। বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে, উঠে এসেছে ইংরেজি দেখো। একের পর এক, এরপরে আসছে, সে বিষয়ে, তালিকায়, উঠে এসেছে, এগুলার ইংরেজি আমার কাইন্ডলি এখানে দেখাই দাও। স্যার এগুলো সহায়ক শব্দ হিসেবে ব্যবহার করছে তো স্যার, এগুলো ইংলিশ নেই। আমি এই বুঝছো কিনা? আচ্ছা, ওকে। তাহলে দেখো আমাদের অনুবাদ অ্যাবসলিউটলি ঠিক আছে, কিন্তু ওরা তো একটু গল্প ছলে মানে ইয়াতে লিখে, মানে একটা ট্রান্সলেশন করে ওই ভাবটা ইয়ে করে। দেখো তাহলে আমাদের অনুবাদও ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ওরা একটু সহায়ক শব্দ বেশি ব্যবহার করছে। ভারতের অর্থনীতি নিয়ে একের পর এক যেসব দুঃসংবাদ আসছে সে বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে জানলাম বিশ্বের পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ঠিক আছে, দ্বিতীয় বাক্যটা দেখো, পরের বাক্যটা তো কই। The It seems HO that, করো। It seems that companies that are finding Chinese workers expensive are migrating to Bangladesh and Vietnam. Once again, India is missing একটু out পর্যন্ত on the. থামো থামো, একটু একটু পর্যন্ত আগে বললো। ইট সিমস দ্যাট, এই স্যার লাইনটার অর্থ এটা মনে মনে কল্পনা। বুঝি। আর 30 সেকেন্ড সময় নাও, সময় নিয়ে আগে ভাবো না। It seems that companies that are finding Chinese workers expensive are migrating to খুব স্ট্রাকচার বুঝা পড়ো তাইলে হবে। স্যার দেখা যাচ্ছে যে চীনা শ্রমিক স্যার এখানে এক্সপেন্সিভ মানে দামি বলবো স্যার, দামি তো বলতেই বলো, পারি। বলো। চীনা শ্রমিক সহজলভ্য, স্যার আমি দামি না বলে সহজলভ্য বলতেছি স্যার। হুম, দেখা যাচ্ছে যে চীনা শ্রমিক সহজলভ্য না হওয়ায় কোম্পানিগুলো বাংলাদেশ এবং ভিয়েতনামে চলে যাচ্ছে। স্যার শ্রীনাথ শ্রমবাজার মানে হুম। স্যার এখানে দামি বললে স্যার ওই একটা সুন্দর না সুখপাঠটা হয় না সমস্যা স্যার। নেই, বলে ফেলছো তো ডান। আর ব্যাখ্যা করার দরকার নেই, অনুবাদ নেই, অনুবাদ অনুবাদ দিয়ে আবার মানে ফোন নাম্বার দিয়ে দিবা যে স্যার আমার না বুঝলে ফোন করেন, এরকম না, বলছো ডান। It seems that companies that are finding স্যার Chinese worker expensive, হ্যাঁ। চীনের শ্রমিকেরা ব্যয়বহুল হওয়ায় কোম্পানিগুলো বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে ঝুঁকে যাচ্ছে। ভালো অর্থ করছো, ঝামেলা একেবারে স্যার, স্যার মনে সহজ হচ্ছে সরল। কোম্পানিগুলো চীনের কর্মীদের ব্যয়বহুল মনে করছে, সেজন্য তারা বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে নজর দিচ্ছে। ওকে, ফাইন। আর আচ্ছা, ওকে, ডান।
এবার বলো ইট সিন্সের অর্থ তোমরা কি, ইট সিন্সের অর্থ কি বলতে চাও? স্যার মনে হচ্ছে। মনে মনে হচ্ছে যে হচ্ছে ছাড়া, এটা মনে হয় মনে হচ্ছে ছাড়া আর কিছু বলতে পারতাও কিনা? দেখা আর যাচ্ছে কিছু দেখা অথবা আছে? দেখা যাচ্ছে। স্যার মনে এটা হচ্ছে, তো দেখা বাদই যাচ্ছে। দিয়ে দিছি। না, আমি ধরে নিলাম এটা এটা স্যার বিষয় বন্ধ করে। বাংলাদেশের পোশাক এটা পরিলক্ষিত হচ্ছে। ওকে, এটা লক্ষণীয় পরিলক্ষিত স্যার। হচ্ছে, লক্ষণীয়। ওকে, ডান। এবার দেখো ইট সেন্সের অর্থ ওরা লিখছে, টিচার, ইট সেন্সের অর্থ লিখছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। ইট সিন, দেখো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, মানে কত প্রায়োগিক শব্দ ব্যবহার করে। মানে আমরা মনে হচ্ছে, আমাদের অনুবাদ কি ভুল হয়েছে? মানে এখানে একটু আঙ্গুরের রস মেশানোর চেষ্টা করতেছে করে ওরা অনুবাদটার মধ্যে, দেখো। আমরা বললাম মনে হচ্ছে লক্ষণীয়, প্রতীয়মান হয়, দেখা যায়। অ্যাবসলিউটলি আওয়ার অনুবাদ ইজ রাইট। ঠিক কিন্তু আছে স্যার। এখানে এরা একটু মানে রস মেশায় অনুবাদের ক্ষেত্রে, কলোকিয়ালিজম ব্যবহার করে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। তুমি আবার আগে আমি যে আনডাউটেডলি শব্দের অর্থ কি করছিলাম বলো? এ কথা বলতে দ্বিধা নেই যে, আ- আমি কি আমার সেন্সটা বুঝাইতে পারছি তোমাদেরকে? জি স্যার। সন্দেহাতীত ভাবে বললে তো কোনো সমস্যা নেই, অনুবাদ হয়েছে। কিন্তু একটু অনুবাদে একটু রসকস মিশাইলে একটু না, মানে একটা ফ্লেভারটা ভালো থাকে, স্যার দেখো। এইভাবে করলে কি স্যার ওই যে 20-21 পাওয়া যায় স্যার? অনুবাদের টার্গেটও তুমি আমাদের 20, আমি তোমার অনুবাদ করাইতেছি কি জন্য? এমনি তো তুমি 15 আমার ক্লাস না করলে, টার্গেট তো 20 নম্বরের টার্গেটে কাজটা করতেছি। মানে এমনি তুমি অনুবাদে 13-14 পাইবা শিওর। তুমি যে অবস্থানে আছো 13-14তে আছো। আমি যে তোমার মাথার মধ্যে একটা ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছি, টার্গেট 20 নিয়ে করতেছি, যেন পুইরা তার শান্তি লাগে, অনুবাদটা পুইরা যেন তার শান্তি বোধ করেন। বুঝছো? ওকে, দাঁড়াও। অবস্থা দৃষ্টে, আচ্ছা দাঁড়াও, এবার আসো। এবার কাজটা কি দেখো। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, কয়টা তো? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, আচ্ছা, কোম্পানিজ দ্যাট আর ফাইন্ডিং চাইনিজ ওয়ার্কার এক্সপেন্সিভ, এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের অর্থ আমরা ইয়া করলাম যে, যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে কি করছে বলো, ব্যয়বহুল মনে করছে। হ্যাঁ, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে দামি বা ব্যয়বহুল মনে করছে, তারা কি করছে বলো, উম, কি করছে বলো, বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে ঝুঁকছে। বিষয়টা এরকম, অর্থটা এরকম হচ্ছে নাকি? যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে সহজলভ্য মনে করছে না অথবা ব্যয়বহুল মনে করছে, তারা এখন কোথায় ঢুকছে, কোথায় কোথায় ঢুকতেছে বলো? তারা এখন বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে স্থানান্তরিত হচ্ছে। মাইগ্রেশন অর্থ হলো, আমরা যদি ছোট চিন্তায় মাইগ্রেটিং অর্থ স্থানান্তরিত করে ফেলতে পারি। ওকে, দেখো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেসব কোম্পানি স্যার আমরা চীনা, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ও ও ও সরি সরি, আমি কি কাজ করতেছি, ধুর। হুম, যেসব কোম্পানি, ওই যে ইয়ার হলো কি দেখো, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেসব কোম্পানি চীনা শ্রমিকদেরকে, আমরা অর্থ করছিলাম যেসব কোম্পানি চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, তারা চীন এবং বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে স্থানান্তরিত হচ্ছে। মাইগ্রেটিং এর অর্থ আমাদের সাধারণ মাথায় যেটা আছে। আচ্ছা, দেখো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেসব কোম্পানি চীনা শ্রমিকদের দিয়ে, আমরা বলছিলাম চীনা শ্রমিকদেরকে চীনা ব্যয়বহুল মনে করছে, ওরা অনুবাদ করছে চীনা শ্রমিকদের দিয়ে পোশাক তৈরি করাকে বেশি খরচ সাপেক্ষ মনে করছে। এখন এক্সপেন্সিভ এর অর্থ খরচ সাপেক্ষ ওরা অনুবাদ করছে। এখন আমারে বলো এই প্যাসেজের মধ্যে পোশাক তৈরি করাকে, এটার ইংরেজি আছে কিনা? এই বলো হ্যাঁ বা না, বলো না। নাই স্যার। না স্যার। নাই স্যার। তারা এখন, আমরা অনুবাদ করছিলাম তারা এখন বাংলাদেশ ভিয়েতনামের দিকে স্থানান্তরিত হচ্ছে। স্থানান্তরিত হলো আমাদের মতো ছাগলামি অনুবাদ, বুঝছো কিনা? ওই মাইগ্রেট মানে স্থানান্তরিত হওয়া। আচ্ছা, তারা এখন এই, এবার বলো লিভিং চায়না, চীন ছেড়ে, এই চীন ছেড়ে শব্দটার ইংরেজি এখানে আছে কিনা? পোশাক, তুমি আরেকবার দেখো, পোশাক তৈরি করাকে, পোশাক তৈরি করাকে চাইনিজ ওয়ার্কার এক্সপেন্সিভ, হ্যাঁ,
এখানে পোশাক তৈরি ইংরেজি আছে কিনা এবং চীন ছেড়ে এই দুইটার ইংরেজি আছে কিনা, হ্যাঁ বা না বলো। নেই স্যার। তাহলে ওরা এই নেই স্যার। বাক্যে যা বলা হয়েছে, এই বাক্যে যা বলা হয়েছে দেখো, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেসব কোম্পানি চীনা শ্রমিকদের দিয়ে পোশাক তৈরি করাকে বেশি খরচ সাপেক্ষ মনে করছে, তারা এখনো নাই, ইংরেজি নাই, নাও নাই এখন, তারা এখন চীন ছেড়ে বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে চলে আসছে। আমি কি বুঝতে পারছি? আজকে থাকা প্লিজ। আচ্ছা, জি এই স্যার। একটু করে তোমরা বাসায় পড়ার দরকার নেই, আমার সাথে চালিয়ে যান প্র্যাকটিস করো স্যার। শুধু। ক্লাসে না, ক্লাসে যথেষ্ট, তুমি শুধু ক্লাসে প্লট করো। এই দেখো, এই নাও, এটা নাও, এটা নাও। এই লাইনটার অর্থ পারলে করে দেখি কার দূর কতটুকু আমি দেখবো তখন। ওয়ান্স অ্যাগেন, একটাই পড়া, আর কোনো পড়া নেই, আর বাকি পড়া আমার ক্লাসে। ওয়ান্স অ্যাগেন, আমরা কিন্তু একটু পর্যন্ত ধরছি, হ্যাঁ। ওয়ান্স অ্যাগেন, ওয়ান্স অ্যাগেন, এটা ইয়া লেখা রাখো, হ্যাঁ। এই এই একটুকের অনুবাদ, আর কিছু না। কতটুকু অনুবাদ, লাইনটা পড়ে শোনো। Once again, India is missing out on the migration of labor-intensive industries in the search for cheaper manufacturing costs. একটুকে অনুবাদ, একটাই বাক্য দিলাম, নিজে দেখো কলম কেমন লাগে, আর তুমি অনুবাদ করার পরে প্রথম আলো অনুবাদ করে মিলাই নিও, ঠিক আছে? কেউ যদি আপাতত আরো যদি কেউ বলবা যে আমি ইয়ে করে শিরোনামের স্ক্রিনশট দিয়ে রাখো, নাকি গ্রুপে দিয়ে দেবো? না, দেবো না, পরে দেবো। আর কেউ যদি আগায় রাখতে চাও, হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশ সাকসেস, এটা মার্কালি লেখা হিন্দুস্তান টাইমস এর মধ্যে সার্চ দিলে পাইয়া দিবা। আর প্রথম আলোর যে শিরোনাম করছিল সেটা হলো বাংলাদেশকে ভারতের যা শেখার আছে, প্রথম আলো। ডান। কোনো বাসায় পড়া নাই, নিজে নিজে পড়াশোনা করো, শুধু জাস্ট এখানে অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আল্লাহ হাফিজ, হ্যাঁ। রবিবারে যদি আমি আহ, নিলে তো নিলাম, নিলে এটার উপরে হবে, আর মঙ্গলবারে নিলে এগুলা সব স্থগিত, আমি কোথায় চলে যাবো বলো? সেমিটিক কোশ্চেন, তারপরে আবার এগুলাতে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আর রবিবার আপনার ক্লাস চাই, হ্যাঁ, হ্যাঁ, বলো, হ্যাঁ, পৃথিবীর কি আপনি যাওয়ার চেষ্টা করবেন স্যার। স্যার রবিবার আপনার ক্লাস চাই। রবিবারে দাঁড়াও, ওকে, হুম, রবিবারে স্যার রবিবার আপনি ক্লাস দিলে ভালো হয়। দাঁড়াও, একটু বিপদে বলতে একটা খুব মানে অনিবার্যই আছে স্যার, আমি চেষ্টা করবো রাখার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু জি রবিবারে স্যার। করাইলে ওইটাই করাবো, জি স্যার। কিন্তু আসসালামু আলাইকুম। মঙ্গলবারে কি করাবো? ফিক্স। স্যার মঙ্গলবার থিমেটিক কোয়েশ্চেন থেকে শুরু করা যায়। সেমিটিক কোশ্চেন, কিন্তু আমার এটা স্থগিত রয়ে গেল, বুঝছো তো, এই অংশটা, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ, হ্যাঁ। সামারির আর কয়েকটা যদি স্যার প্র্যাকটিস করে দেন তাহলে ভালো হতো। স্যার সামারি নিয়ে একটু আপনার ঝামেলা। স্যার এসএ এই নিয়ে স্যার কিছু শর্ট সাজেশন দিলে ভালো হতো স্যার, এসএস নিয়ে ইংলিশ এসে। তোমরা মানে আমার সাথে আমি রিকোয়েস্ট করলাম, ক্লাসগুলো মিস করো না, একদম পুরো মানে আগস্টের 15 তারিখ পর্যন্ত থাকো, লাইগা থাকো, দেখো তোমার মানে পুরাটা আমার তেজ হচ্ছে কিনা ইনশাল্লাহ। স্যার আপনি শর্ত কি হলো, এসএ নিয়ে কিছু শর্ট সাজেশন দিবেন? টেনশন নিও না, এতে নিয়ে যারা এতে নিয়ে বিপদে আছো তুমি, এও টেনশন মুক্ত থাকো, ক্লাস আগে শোনো, শক্তি বাড়বে, টেনশন নিও না। ওকে ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ। স্যার 30টা বিষয়ের শীটগুলো কবে পাবো? ইমিডিয়েটলি, এটা একদম লাস্ট পর্যায়ে আর কি, হ্যাঁ। আমি গুছাই গুছাই দেবো, কিন্তু শর্ত হলো কোনো মতেই লিক আউট করতে পারবা না আর কি, হ্যাঁ। স্যার লিকার করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ। এসে নিয়ে পাইবা, আগামী 2 সপ্তাহ ক্লাস মিস করো না মোটেও। আল্লাহ হাফিজ।